আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই কথা শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছি? আপনাদের আজকে লাস্ট ক্লাস? জি স্যার, লাস্ট ক্লাস। আমি কি আপনাদেরকে রিটেনের সাজেশন দিয়েছিলাম? রিটেন, সরি, রিটেন না, রিটেন তো নতুন অ্যাড করলো। রিটেন আজকে সাজেশন পেয়ে যাবেন। আমি আপনাদের হচ্ছে সাহিত্যের কি সাজেশন দিছিলাম, যে জি কোন না কোন স্যার। কবি লেখক কি কি পড়বো বা স্যার, না পড়বো? না স্যার। একদম প্রথম ক্লাসে দেওয়ার কথা, আপনার হয়তো বা পান নাই, তাহলে আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে দিব। আচ্ছা, আমাদের হচ্ছে আপনারা এসও পরীক্ষা দিবেন না? কে কে আছেন এখানে এসও পরীক্ষা দিবেন, একটু কমেন্ট করেন তো। এসও পরীক্ষা কে কে দিবেন, একটু কমেন্ট করেন তো দেখি। আয়েশা সিদ্দিকা, নাজমুল হোসেন, তাসনিয়া। বাহ, ওজি দিব না, এসো এসো এসো, শুধু এসো। আরে ওজির কথা বলতেছি না, এসোর কথা বলতেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে ওজি আর এসো আমরা এট দিস মোমেন্টে দুইটা সিলেবাস পেয়েছি। ওজির যে সিলেবাস সেটা হচ্ছে আমাদের পুরাতন যে সিলেবাসটা ছিল, সেম। আর ওসির যে সিলেবাসটা, এসোর যে সিলেবাসটা, এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে কি হইলো? চেঞ্জ হয়ে আমাদের যে 25 কোয়েশ্চেন আসতো এমসিকিউ, সেটা থেকে 5টা কম আসবে। তার মানে কয়টা কোয়েশ্চেন আসবে? 20টা। কয়টা কোয়েশ্চেন আসবে? 20টা। তো বাংলা নিয়ে এতটুকু আলোচনা, আর কোনো কথা নাই। ওকে, যদি বলা হয় যে বাংলা এটা আসবে না, ওইটা আসবে না, সেটা আসবে না, এত আলোচনা না। বাংলায় জাস্ট 25 মার্কস থাকতো, এখান থেকে -5 হইয়া কত হয়েছে বলেন তো? 20 মার্কস হয়েছে, জাস্ট এতটুকুই। আমরা যদি প্রিলিমিনারি কথা দেখি, প্রিলিমিনারি কথা চিন্তা করি, তাহলে 25-এর মধ্যে আমরা এখন থেকে 20 আনসার করবো। কোন 5টা বাদ? সেটা ব্যাকরণ হতে পারে, সাহিত্য হতে পারে, বিরোচন হতে পারে, যে কোনো 3টা থেকে কি বাদ হইতে পারে। দ্যাট মিনস 25টা থেকে 20টা, এতটুকুই পার্থক্য আর কি। হ্যাঁ, আচ্ছা। আর আমরা রিটেনে 10 মার্কস পাইছি। রিটেনে কত মার্কস পাইছি বলতো? 10 মার্কস। তো রিটেন তো আসলে পরের আলাপ, তারপর একটু আগে করে রাখতেছি। রিটেন আমাদের 10 মার্কসের মধ্যে কি আছে? আমাদের আছে বানান। বানান না, মূলত বানান না, নিয়মাবলী, নিয়মগুলো আসার পসিবিলিটি বেশি। আবার বানানো আসতে পারে, বলা যায় না। তারপর 2 নম্বর হচ্ছে অপপ্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অপপ্রয়োগ মানে বানান হচ্ছে একটা শব্দ চেঞ্জ, আর অপপ্রয়োগ মানে বাক্যের মধ্যে কি একাধিক শব্দ কি হতে পারে, পরিবর্তন হতে পারে। 3 নম্বর হচ্ছে সমাস, 4 নম্বর কারক, 5 নম্বর সন্ধি, 6 নম্বর প্রবাদ প্রবচন, 7 নম্বর কি প্রায় সমুচ্চারিত শব্দ। এই 7টা হচ্ছে আমাদের রিটেনের সিলেবাস। ওকে, তা আজকের ক্লাসে আমরা রিটেনের সিলেবাস আলোচনা করব। পাশাপাশি আমরা যে লিটারেচার আছে 7 নম্বর লেকচার, তো লিটারেচার নিয়ে আলোচনা করব। সাথে সাথে রবীন্দ্রনাথ, নজরুল, এই দুটো নিয়ে খুব ভালো একটা চমৎকার আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে আমি পিডিএফ ও দিয়ে দিব, একটু করে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা করতে হবে। ঠিক আছে, দেখেন, প্রতিযোগিতা বাড়তেছে, পাশাপাশি কোশ্চেনের প্যাটার্নও কি কি বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের প্রিপারেশন নিতে হবে আরো ভালো করে, আরো কি ভালো করে। আচ্ছা, তাহলে আমরা সাহিত্যের যে লেখকগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। আমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে এই দুইটা থেকে আমরা দুইটা, তিনটা, একটা, দুইটা প্রশ্ন থাকেই এবং থাকবেই। ঠিক আছে, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে একদম ফুল আলোচনা করতেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়, কিভাবে কি হইলো না হইলো, ঢাকায় কয়বার আসছে, বাংলাদেশে কয়বার আসছে, কত সালে বাংলাদেশে আসছে, তারপর যে তার পূর্বপুরুষরা কোন এলাকার ছিল, এখন সে কোথায় থাকে, নোবেল পুরস্কার পাইছে কত সালে, চুরি হয়েছে কত সালে, পাশাপাশি তার কোন কাব্যগ্রন্থ প্রথমে লিখছে, কোন কাব্য উপন্যাস প্রথমে লিখছে, কোন প্রবন্ধ প্রথমে লিখছে, প্রথম প্রকাশিত কাব্য উপন্যাস, এই যে গ্রন্থগুলো আছে এগুলো। ঠিক আছে, তো এই সব ব্যাপার নিয়ে আমাদের আজকের আলোচনায় থাকবে। ওকে, চলে যাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিতি। কি আছে দেখেন তো? 7ই মে 1861। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম কত তারিখ বলেন তো? 7ই মে 1861।
দাদা আরিফ আছে এখানে? এটা হচ্ছে তোমার এটাতে না, ওখানে না, ওটা ওটা না, ওই সিস্টেম না এটা। না না, ওখানে না, এই যে এখানে ক্লিক দিই, ঠিক আছে, এইটা না, এইখানে দিলে যাই হোক, দেখেন তাহলে কাজে নজরুল দিলাম। আরে wait, দাঁড়া 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 দাঁড়া। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন জন্ম কত সালে? 7ই মে 1861। কত সালে বলেন তো? 7ই মে 1861। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। তার মানে ইংরেজি সাল থেকে 593 যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা কি পেয়ে যাই বলেন তো? বাংলা সাল পেয়ে যাই। তাহলে 1861 থেকে 593 মাইনাস করলে কত পাবো? 1268। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা বাংলাদেশে বসবাস করতো। কোথায় বসবাস করতো? বাংলাদেশে। বাংলাদেশে কোথায় বসবাস করতো? খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণডিহি এলাকায়। কোন এলাকায় বলেন তো? দক্ষিণডিহি এলাকায়। মৃত্যু 7ই অগাস্ট 1941, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। তার মানে এই যে 25শে বৈশাখ 22শে শ্রাবণ, এই তারিখগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতা কি বলেন তো? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর মাতাকে বলেন তো? শারদা দেবী। তাহলে পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতাকে শারদা দেবী। দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স নামটা কিভাবে পাইছে? এই দ্বারকানাথ ঠাকুর হচ্ছে ব্রিটিশদের নৌবাহিনীর একটা দায়িত্বে ছিলেন, ঠিক আছে। এই দ্বারকানাথ ঠাকুর থাকার কারণে মালামাল যখন আসে জাহাজ থেকে, তখন সে যে মালামাল হচ্ছে শ্রমিকরা নিয়ে আসে, নিয়ে যায়, কতটুকু লোড হচ্ছে, এই সবকিছুর হিসাব নিকাশ রাখতো কে বলেন তো? এই দ্বারকানাথ ঠাকুর, ঠিক আছে। তখন ব্রিটিশরা খুব খুশি হয়ে, খুব পছন্দ করে তার নাম দিছে কি বলেন তো? প্রিন্স। কি নাম দিছে বলেন তো? প্রিন্স। এবং ওই সময় সে প্রচুর টাকা ইনকাম করে ফেলছিল। আচ্ছা, পদবী কি বলেন তো? কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুর পদবী কি? কুশারী। তার পূর্বপুরুষরা কোথায় বসবাস করতো? খুলনার রূপসা উপজেলার পিঠাপুকুরে বাস করতেন। তাহলে কোথায় বলেন তো? খুলনার রূপসা উপজেলার দক্ষিণডিহি এলাকার পিঠাপুক গ্রাম, দক্ষিণডিহি এলাকার পিঠাপুক গ্রামে বসবাস করতেন। বংশ হচ্ছে পিরালি ব্রাহ্মণ। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে রবি ঠাকুর কি হিন্দু ছিলেন? না, উনি ছিলেন ব্রাহ্মণ বংশের, ব্রহ্ম বংশ বলে এটাকে, ঠিক আছে। ব্রহ্মধর্মী। কি ছিল বলেন তো? ব্রহ্ম। এই যে দেখেন, ধর্ম হচ্ছে ব্রাহ্মণ। তাহলে বংশ হচ্ছে পিরালি ব্রাহ্মণ, ঠিক আছে। তাহলে বংশ কি বলেন তো? পিরালি ব্রাহ্মণ। সন্তান ছিল 5 জন। রবি ঠাকুরের কয়জন সন্তান ছিল বলেন তো? 5 জন। কয়জন সন্তান ছিল? 5 জন। আচ্ছা, তার বাবা মার সন্তান কতজন ছিল? 15 জন। কতজন ছিল? 15 জন। এর মধ্যে রবীন্দ্রনাথ ছিল কততম সন্তান? অষ্টম পুত্র, 14তম সন্তান। কততম পুত্র বলেন তো? অষ্টম পুত্র, 14তম সন্তান। এই কথা বলেন না আপু? কালকে আমি যাবো। মজা। স্যার ক্যামেরা স্যার ভিডিও অডিও একটু অফ করে দিতে বলেন। ওর মতো গিয়েছে তো। স্যার সাউন্ড শোনা যায় না। কততম সন্তান বলেন তো? 14তম সন্তান। তাহলে বংশ ছিল পিরালি ব্রাহ্মণ, সন্তান ছিল 5 জন, ধর্ম হচ্ছে ব্রাহ্ম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি হিন্দু ধর্মের ছিল? না, উনি কি ছিলেন বলেন তো? ব্রাহ্ম ধর্মের ছিলেন। চতুর্দশতম সন্তান। তাহলে মা বাবার 15 জন সন্তানের মধ্যে রবি ঠাকুর ছিল 14তম সন্তান। কততম সন্তান? 14তম। আর পুত্রের মধ্যে কততম ছিল? অষ্টম পুত্র। স্ত্রী ছিল ভবতারিণী দেবী, মৃণালিনী দেবী, ঠিক আছে। রবি ঠাকুর সম্পর্কে বলা হয়েছে এমন
রবি ঠাকুর পৃথিবীতে অনেককেই ভালোবাসছে, অনেককেই মন প্রাণ দিয়ে ভালোবাসছে, শুধু একজন মানুষকে ভালোবাসতে পারে নাই, সে হচ্ছে তার ওয়াইফ, তার স্ত্রীকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে নাই, কিন্তু সে অনেককেই কি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। ঠিক আছে, এটা কাহিনী একটু পরে আসবে। আচ্ছা, তো এই মৃণালিনী দেবীর সাথে কাহিনী কি? উনি ছিল হচ্ছে আপনার বাংলাদেশ, কোথায় বাসা? খুলনায় বাসা। তার বাবা হচ্ছে রবি ঠাকুরের জমিদার বাড়িতে, মানে হচ্ছে একজন কর্মচারী ছিলেন। ঠিক আছে, তো ওনার মাধ্যমেই তার মেয়ের সাথে বিয়ে হয় কার বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারা মৃণালিনী দেবীর বাড়ি কোথায় বলেন তো? ভবতারিণী দেবীর বাড়ি হচ্ছে বাংলাদেশে। ওকে, তাহলে ভবতারিণীর নাম হচ্ছে মৃণালিনী দেবী। পিরালি ব্রাহ্মণের দুই ভাই ছিল, একজন হচ্ছে রামচরণ কুশারী আর একজন পঞ্চানন কুশারী। তাহলে পিরালি ব্রাহ্মণের কয় ভাই ছিল? দুই ভাই, একজন হচ্ছে রামচরণ আর একজন কি পঞ্চানন কুশারী। নাইট উপাধি পান 1915 সালে। নাইট উপাধি কার কাছ থেকে পান? ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে। নাইট উপাধি পান কত সালে? 1915 সালে। কত সালে ত্যাগ করেন? 1919 সালে কি করে? নাইট উপাধি ত্যাগ করে। আবার বলতেছি, 1915 সালে নাইট উপাধি পান, 1919 সালে কি করেন? ত্যাগ করেন। ডিলিট উপাধি পান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে, আর অক্সফোর্ড থেকে 1940 সালে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ডিলিট উপাধি পান কত সালে? 1936 সালে। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কত সালে পান বলেন তো? 1940 সালে। নোবেল পুরস্কার পান 1913 সালে। আচ্ছা, কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? দ্য সং অফারিংস এর জন্য, নট গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলির যে অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের নাম হচ্ছে দ্য সং অফারিংস। আর এই গ্রন্থের জন্য তিনি কি পান বলেন তো? নোবেল পুরস্কার পান। কত সালে পান? 1913 সালে। ঢাকায় আসেন টোটাল দুইবার, একটা হচ্ছে 1898 সাল, আর হচ্ছে 1926 সাল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন কতবার? দুইবার, একটা হচ্ছে 1898 আর ওটা কি 1926। জগন্নাথ হলের বক্তৃতা, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এসেছিলেন, এবং জগন্নাথ হলে তার বক্তৃতার মেইন শিরোনাম হচ্ছে দ্য মিনিং অফ আর্ট, দ্য মিনিং অফ আর্ট। আর কার্জন হলের বক্তৃতা হচ্ছে দ্য রুল অফ দ্য জিয়ান্ট, দ্য রুল অফ দ্য জিয়ান্ট। ঠিক আছে, তো আমরা এখানে কি কি পেলাম? এখানে তার যে সংক্ষিপ্ত একটা পরিচিতি, এইটা পেলাম। এখান থেকে আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে। ওকে, তারপর দেখেন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান। কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের কয়টা বলেন তো? 56টা। কয়টা কাব্যগ্রন্থ? 56টা। উপন্যাস কয়টা বলেন তো? 12টা। উপন্যাস কয়টা? 12টা। আবার বলছি, কাব্যগ্রন্থ কয়টা? 56টা। উপন্যাস কয়টা? 12টা। ছোট গল্প কয়টা বলেন তো? 119টা। ছোট গল্প কয়টা? 119টি। নাটক কয়টি? 29টি। নাটক কয়টি? 29টি। গীতি পুস্তক 4টি। কাব্যনাট্য কয়টি বলেন তো? 19টি। চিঠিপত্রের বই কয়টি? 13টি। গানের সংখ্যা কয়টি? 2232টি। ভ্রমণ কাহিনী কয়টি বলেন তো? 9টি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কয়টা? 56। কাব্যগ্রন্থ কয়টা বলেন তো? 56। উপন্যাস কয়টা বলেন তো? 12টা। উপন্যাস কয়টা? 12টা। আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে উপন্যাস কিংবা কাব্যগ্রন্থ, এই দুটো নিয়ে। ঠিক আছে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, তারপর হচ্ছে নাটক কিংবা ছোট গল্প নিয়ে আমাদের প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, তার চিঠিপত্র একটা বই আছে, বইটার নাম কি জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্রের কিন্তু একটা বই আছে। ঠিক আছে, বইটা কাকে নিয়ে লেখা জানেন? বইটা হচ্ছে আপনার প্রমোদ চৌধুরীর স্ত্রী ইন্দিরা দেবীকে নিয়ে। ঠিক আছে, এই লিখা এই চিঠিপত্রের বইটার নাম হচ্ছে ছিন্নপত্র। চিঠিপত্রের বইটার নাম কি বলেন তো? ছিন্নপত্র। চিঠিপত্রের বইটার নাম কি? ছিন্নপত্র। ছিন্নপত্র, এই বইটা, এই কোশ্চেন আসে পরীক্ষায়, যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে ছিলেন তখন একটা চিঠিপত্রের বই লিখেছিলেন, ওই বইটার নাম কি? এই টাইপের একটা প্রশ্ন আসে। তার এই বইটার নাম কি বলেন তো? ছিন্নপত্র। রবি ঠাকুর যখন বাংলাদেশে আসছে 28 বছর বয়সে, প্রায় 40 বছর পর্যন্ত সে বাংলাদেশে ছিলেন জমিদারি দেখার জন্য, তখন সে ইন্দিরা দেবীকে খুব পছন্দ করতো, পছন্দ করে সে চিঠি লিখতো। প্রায় এই বইয়ের মধ্যে 56টা চিঠির মধ্যে 48টা চিঠি লিখছিল কার নামে বলেন তো? ইন্দিরা দেবীকে ভালোবেসে। কাকে বলেন তো? ইন্দিরা দেবীকে ভালোবেসে। কটা চিঠি লিখছিল? প্রায় 48টা। বুঝতে পেরেছেন? 48টা। আর এই জন্য এই বইয়ের নাম হচ্ছে ছিন্নপত্র। বইটার নাম কি বলেন তো? ছিন্নপত্র। তাহলে ছিন্নপত্র কি ধরনের বই? চিঠিপত্রের বই। ছিন্নপত্র বইটি কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আবার ছিন্নপত্র বইটি সে কোথায় বসে লিখছে? বাংলাদেশে বসে লিখছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারতেছি? এরপর দেখেন,
এই পাশে আরেকটু আছে। 17 বছর বয়সে কবি কাহিনী লিখছেন, 19 বছর বয়সে বনফুল লিখছে। আচ্ছা, এটা আগে দেখেন। উপন্যাস, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাস 12টা উপন্যাস পরীক্ষা অনেক বেশি আসে। যেমন শেষের কবিতা কি ধরনের গ্রন্থ, এই প্রশ্ন আমাদের অনেকবার আসছে। যেহেতু কবিতা লিখে আছে, তাহলে কি কবিতা নাকি উপন্যাস? উপন্যাস। শেষের কবিতা উপন্যাসের নায়ককে অমিত রায়, নায়িকাকে লাবণ্য। তার মানে মাঝে মাঝে আমাদের কি চরিত্র থেকেও প্রশ্ন চলে আসে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে আমরা একদম 12টা উপন্যাস দিয়ে দিচ্ছি। আমরা মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। পাশাপাশি যে কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, ঠিক আছে? কিংবা চোখের বালি কি ধরনের গ্রন্থ, এই টাইপের প্রশ্ন আমাদের এখান থেকে আসে। এই জন্য আমাদের উপন্যাসগুলো একটু মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, আমি খুব সুন্দর একটা ছন্দ দিয়ে দিচ্ছি, দেখেন। মালঞ্চ ও রাজর্ষি দুই বোন। মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শিশির কবিতার 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গেছে। তাই গড়ে বাইরে তাদেরকে খোঁজা হলো। তারপর যোগাযোগ করে জানা গেল তারা বউ ঠাকুরানীর হাটে পালাতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেল। তাহলে মালঞ্চ, রাজস্বী, দুই বোন, চতুরঙ্গ। চতুর্দিকে কি বোঝায় বলেন তো? চতুরঙ্গ। চতুর্দিকে কি বোঝায়? চতুরঙ্গ। তারপর গোরা, তারপর কি বলেন তো শেষের কবিতা, তারপর কি বলেন তো 4 অধ্যায়, তারপর কি চোখের বালি, তারপর কি বলেন তো ঘরে বাইরে, যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের উপন্যাস। আমার সাথে সবাই একটু বলবেন প্লিজ। বলেন, মালঞ্চ ও রাজস্বী দুই বোন। সবাই একটু বলি, মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শেষের কবিতার 4 অধ্যায় পড়ার সময়, একদিন গোরা শেষের কবিতা 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গেছে। দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গেছে। আবার বলতেছি, মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শেষের কবিতার 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গেছে। তাই ঘরে বাইরে তাদেরকে খোঁজা হলো। তাই ঘরে বাইরে তাদেরকে খোঁজা হলো। তারপর যোগাযোগ করে জানা গেল তারা বউ ঠাকুরানীর হাটে পালাতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেল। তারপর যোগাযোগ করে কি জানা গেল বলেন তো? তারা বউ ঠাকুরানীর হাতে পালাতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেল। তাহলে এই হচ্ছে আমাদের কয়টা উপন্যাস? রবি ঠাকুরের 12টা উপন্যাস। কি কি উপন্যাস বলেন তো? মালঞ্চ ও রাজস্বী, তারপর কি চতুরঙ্গ, তারপর কি গোড়া, তারপর কি শেষের কবিতা, তারপর কি 4 অধ্যায়, চোখের বালি, ঘরে বাইরে, যোগাযোগ, বউ ঠাকুরের হাট, তারপর কি বলেন তো নৌকাডুবি। তার মানে মাঝে মাঝে আমাদের এখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঘরে বাইরে কি ধরনের উপন্যাস, বউ ঠাকুরের হাট কি ধরনের উপন্যাস, যোগাযোগ কি ধরনের উপন্যাস, ঠিক আছে? তারপর হচ্ছে চোখের বালি কি ধরনের উপন্যাস। চোখের বালি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আপনার গোড়া কি ধরনের উপন্যাস বলেন তো? রাজনৈতিক উপন্যাস। বছর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা একদম রবি ঠাকুরের যে 8 বছর থেকে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে, ঠিক এখানে আমরা চলে যাবো। এখান থেকে আমরা প্রায় 80 বছর পর্যন্ত তিনি কি করছেন, বছর দিয়ে আমরা কি মনে রাখার চমৎকার একটা টেকনিক দেখি। 8 বছর বয়সে কবি প্রতিভার উন্মেষ ঘটে। রবি ঠাকুরের 8 বছর বয়সে কি ঘটে বলেন তো? কবি প্রতিভার উন্মেষ ঘটে। আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের 8 বছর বয়সে কি করে? কবি প্রতিভার উন্মেষ। 13 বছর বয়সে তিনি কবিতা লেখেন হিন্দু মেলার উপহার। তাহলে কত বছর বয়সে তিনি কবিতা লেখেন হিন্দু মেলার উপহার বলেন তো? 13 বছর বয়সে। তাহলে এই প্রশ্নটি আমাদের আসতে পারে না যে হিন্দু মেলার উপহার তার কি প্রথম প্রকাশিত কবিতা? ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কোনটি বলেন তো? হিন্দু মেলার উপহার। কত বছর বয়সে লিখছে বলেন তো? 13 বছর বয়সে। কত বছর বয়সে? 13 বছর বয়সে। আবার বলতেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? হিন্দু মেলার উপর। কত বছর বয়সে লিখছে? 13 বছর বয়সে। 15 বছর বয়সে বনফুল লিখেন, ভিখারিনী লেখেন। ভালো করে বুঝছেন, একটু মনোযোগ দেন প্লিজ। 15 বছর বয়সে বনফুল লিখছে, কিন্তু বনফুল প্রকাশিত হয় নাই ভাইয়া। 15 বছর বয়সে বনফুল লিখছে, আর 19 বছর বয়সে বনফুল প্রকাশিত হয়েছে। আবার বলতেছি, 15 বছর বয়সে বনফুল লিখছে, আর 19 বছর বয়সে বনফুল প্রকাশিত হয়েছে। তাহলে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি বনফুল? নো। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। কি বলেন তো? কবি কাহিনী। কবি কাহিনী 17 বছর বয়সে প্রকাশিত হয়। তারপরে আমরা কি কি ডিফারেন্স পাইলাম দেখেন। 15 বছর বয়সে বনফুল লিখছে, আর সেই বনফুল 19 বছর বয়সে প্রকাশিত হয়েছে। আর 17 বছর বয়সে ফাঁকে দেখিয়ে গেল কবি কাহিনী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে গেল।
তারপর দেখেন 17 বছর বয়সে কবি কাহিনী লিখছে 1878। আমি মাত্র যেটা বললাম আর কি, ঠিক আছে। তাহলে কত বছর বয়সে তিনি কবি কাহিনী লিখছে বলেন তো? 17 বছর বয়সে। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কত সাল তখন? 1878। 19 বছর বয়সে বনফুল লিখছে। কত বছর বয়সে বনফুল লিখছে? 19 বছর, 1880 সাল। তাহলে আমরা অনেকেই জানতাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি বলেন তো? বনফুল, এটা জানতাম, কিন্তু বনফুল না। তাহলে 19 বছর বয়সে বনফুল প্রকাশিত হয়। 22 বছর বয়সে বিবাহ করার কারণে বৌদি কাদম্বরী দেবী 1884 সালে আত্মহত্যা করে। ভাইয়া, তার যখন বয়স 22, যখন কত বয়স বলেন তো? 22, তখন হচ্ছে তার বিবাহ বন্ধনে সে আবদ্ধ হয়। কিন্তু তখন তার রানিং রানিং হচ্ছে ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল তার ভাবির সাথে। তার ভাবির নাম হচ্ছে কাদম্বরী দেবী। একটু পরে আমরা এই আলোচনায় আসবো, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফে কে কে ছিল, কে কে ছিল না, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে ছিল, এই বিস্তারিত নিয়ে আসবো। ওকে। তাহলে 22 বছর বয়সে বিয়ে করছে। বিয়ে করার কিছুদিন পরে কি তার বৌদি কাদম্বরী দেবী কি আত্মহত্যা করে মারা যায় 6 মাস পর। 28 বছর বয়সে জমিদারি দায়িত্ব নিতে 12 বছর ছিলেন, বাংলাদেশে আসেন, ঠিক আছে। তাহলে কত বছর বয়সে সে বাংলাদেশে আসেন বলেন তো? 28 বছর বয়স। যেহেতু তাদের বাংলাদেশে 3টা জায়গায় জমিদারি আছে। কয়টা জায়গায়? 3টায়। নওগাঁর পাতিশর, সিরাজগঞ্জের কুষ্টিয়ার শিলাইদহ, ঠিক আছে। তারপর সিরাজগঞ্জের শাহজাদপুর, এই 3টা জায়গায় তাদের কি আছে? জমিদারি আছে। আর এই জমিদারি রক্ষণাবেক্ষণ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে কোথায় চলে আসছে বলেন তো? বাংলাদেশে চলে আসছে। কি দেখার জন্য? জমিদারি দেখার জন্য। আবার বলেন, কয়টা জায়গায় আছে? 3টা জায়গায়। কয়টা জায়গায়? 3টা। একটা হচ্ছে নওগাঁর পাতিশর। নওগাঁর কি বলেন তো? পাতিশর। আর এটা কি বলেন তো? কুষ্টিয়ার শিলাইদহ। কুষ্টিয়ার শিলাইদহ। আর এটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর। সিরাজগঞ্জের শাহজাদপুর। তাহলে কয়টা এলাকায় তার জমিদারি ছিল বলেন তো? 3টা এলাকায়। কয়টা এলাকায়? 3টা। কি কি বলেন তো? কুষ্টিয়ার শিলাইদহ। তারপর কি বলেন তো? সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পাতিশাল, এই 3টা জায়গায় তার কি ছিল? জমিদারি ছিল। ওকে। আচ্ছা। তারপর যদি আপনার 40 বছর বয়সে সে আবার কোথায় চলে যান বলেন তো? শান্তিনিকেতনে চলে যান। কোথায় চলে যান? শান্তিনিকেতনে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। 80 বছর বয়সে তিনি কি করেন বলেন তো? মৃত্যুবরণ করেন। কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন বলেন তো? 80 বছর বয়সে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। আমরা জাস্ট এতটুকু থেকে একটা প্রশ্ন পেয়ে যেতে পারি। জাস্ট এতটুকু প্রশ্ন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রথম কবিতা হিন্দু মেলার উপহার কত সালে প্রকাশিত? 1875 সালে। কত সালে? 1875। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? হিন্দু মেলার উপহার। কত সালে? 1875। 1875। কত বছর বয়সে? 13 বছর বয়স। প্রথম উপন্যাস করুণা। প্রথম উপন্যাস কি বলেন তো? করুণা। তার মানে প্রথম উপন্যাস যেটা লিখছে নাম হচ্ছে করুণা। তাহলে প্রথম উপন্যাস কোনটা লিখছে বলেন তো? করুণা। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। তাহলে প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। প্রথম কাব্যগ্রন্থ কোনটি বলেন তো? বনফুল। প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। তার মানে প্রথম কাব্যগ্রন্থ দ্যাট মিনস লিখছে হচ্ছে বনফুল। আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। তাহলে প্রশ্ন কি দুই রকম না? যদি আসে প্রথম কাব্যগ্রন্থ কোনটি, আপনার আনসার দিবেন বনফুল। আর যদি প্রশ্ন আসে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি, তাহলে আপনার কি আনসার দিবেন বলেন তো? কবি কাহিনী। কবি কাহিনী। তাহলে আবার বলতেছি, প্রথম উপন্যাস যদি প্রশ্ন আসে আমরা আনসার করবো করুণা। কি আনসার করবো? করুণা। আর যদি বলা হয় প্রথম প্রকাশিত উপন্যাস, তাহলে আনসার দেবো বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। প্রথম ছোট গল্প ভিখারিনী। তাহলে প্রথম ছোট গল্প কি বলতো? ভিখারিনী। আর শেষ গল্পের নাম কি বলতো? মুসলমানের গল্প। শেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প। আমরা বলতেছি প্রথম ছোট গল্পে কি বলতো? ভিখারিনী। প্রথম প্রকাশিত নাটক কি বলেন তো? বাল্মীকি প্রতিভা। ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক কোনটি বলেন তো? বাল্মীকি প্রতিভা। প্রথম প্রকাশিত নাটক কোনটি? বাল্মীকি প্রতিভা। প্রথম গদ্য গ্রন্থ অথবা ভ্রমণ কাহিনী অরূপ প্রবাসের পত্র। বলেন তো কি? অরূপ প্রবাসের পত্র। প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। তাহলে প্রবন্ধ গ্রন্থ প্রথম প্রকাশিত কোনটি? বিবিধ প্রসঙ্গ। রচনা সংকলন হচ্ছে চয়নিকা। রচনা সংকলন কি বলেন তো? চয়নিকা। প্রথম প্রকাশিত পত্রিকা কি বলেন তো? সাধনা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি বলেন তো? সাধনা। কি বলেন তো? সাধনা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যত প্রথম প্রকাশিত সব সুন্দর করে আমি আপনাদেরকে কি একটা টেকনিক্যালি দিয়ে দিলাম। তাহলে প্রথম প্রকাশিত কবিতা কোনটা বলেন তো? হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কবিতা কোনটি? হিন্দু মেলার উপহার, 1875। প্রথম উপন্যাস কোনটি বলেন তো? করুণা, 1877।
প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট 1883। প্রথম কাব্যগ্রন্থ কোনটি বলেন তো? বনফুল 1876। আর বনফুল প্রকাশিত 1880। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী 1878। প্রথম ছোট গল্প ভিখারিণী 1877। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা 1880। প্রথম গ্রন্থ অরূপ প্রবাসীর পত্র 1882। প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিবিধ প্রসঙ্গ 1883। প্রথম রচনা সংকলন চয়নিকা। প্রথম প্রকাশিত পত্রিকা কি বলেন তো? সাধু। সাধু। ওকে, আমরা এখানে কি কি পেলাম বলেন? বলেন তো, প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বলেন? সবাই একটু বলেন। প্রথম প্রকাশিত বউ উপন্যাস- ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। থ্যাংক ইউ সো মাচ। বউ ঠাকুরানীর হাট। ওকে, তারপর লিখেন প্রথম প্রকাশিত কবিতা কোনটা বলেন? প্রথম প্রকাশিত কবিতা হিন্দু কোনটি? মেলারি। কি বলেন তো? হিন্দু মেলারি। হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার। উপর। তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি বলেন? তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি বলেন তো? বনফুল। প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। ঠিক আছে, তারপর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বলেন? বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত না। কাব্যগ্রন্থ। না না, আচ্ছা, ওই যে স্যার ভিখারিণী। কবি কাহিনী। গ্রন্থ ভাই, কবি কাহিনী। কবি কাহিনী। কবি কাহিনী কবি বলেন তো? কাহিনী। কবি কাহিনী প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। স্যার ডিস্টার্ব দিচ্ছে স্ক্রিনে, স্যার ডিস্টার্ব দিচ্ছে স্ক্রিনে। এই কবি কাহিনীর কাব্যগ্রন্থের নায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, নায়িকা ছিলেন নলিনী। সে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে ভর্তি করা দেওয়া হয়, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে সে জীবনের প্রথম প্রেমে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যামের। এই ম্যামের নাম ছিল আন্না তরখর, নলিনী, বুঝছেন? এবং এই কবি কাহিনীর নায়িকা দেওয়া হয় ম্যামকে, নলিনীকে। বুঝতে পারছেন কামলা কি করছে? জীবনের প্রথম স্কুলে ভর্তি হয়ে গিয়ে কার প্রেমে পড়ছে বলেন তো? ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যামের প্রেমে পড়ছে, বুঝছেন? তার নাম ছিল নলিনী এবং এই কবি কাহিনীর নায়িকা হচ্ছে নলিনী, আর নায়ক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? জি স্যার। এরপর দেখেন, নারী ভার্সেস রবীন্দ্রনাথ। নারীর সাথে রবীন্দ্রনাথের কতটুকু সম্পর্ক ছিল, চলুন আমরা এটা দেখি। আন্না তরখর বা নলিনী, এই মাত্র যেটা বললাম আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনের ফার্স্ট টাইম ভর্তি করলো ইংলিশ মিডিয়াম স্কুলে। ওখানে গিয়ে তার ম্যামকে ভালো লাগছে, ম্যামের প্রেমে পড়ছে। ঠিক আছে, তো প্রেমে পড়ার পর তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সে সুন্দর করে কবি কাহিনী কাব্যগ্রন্থের মধ্যে ম্যামকে নায়িকা বানায় দিয়েছে। সে হয়ে গেছে কি বলেন তো? নায়ক। 2 নম্বর হচ্ছে কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী ছিল তার স্কুলের সাথী, মানে একসাথে তারা ছোট থেকে বড় বড় হয়েছে। তারপর তার বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কি করছে বলেন তো? বিয়ে করছে। কে বিয়ে করছে? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পেশা কি ছিল? আপনারা দেখবেন লালন শাহর একটা ছবি বাংলাদেশে আছে, একটা জাস্ট একটা ছবি লালন শাহ। আপনারা দেখছেন মনে হয় ছবিটা? এই ছবিটা কে আঁকছিল জানেন? এই তার হাজবেন্ড জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, বুঝছেন? এছাড়া লালন শাহর আর কোনো ছবি নাই। আমরা লালন শাহর যে ছবিটা দেখি লালনের, এই ছবিটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আঁকছিল এবং এই কাদম্বরী দেবীর হাজবেন্ড, বুঝতে পারছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই এঁকেছিল। ওকে, তো এই কাদম্বরী দেবীর বিয়ে হওয়ার পর রবি ঠাকুর সুন্দর করে তাকে টাইম দেয়, সময় দেয়। তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, গল্প করে, ঠিক আছে? এবং এত বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়, দেখা যাচ্ছে কাদম্বরী দেবী ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কিছুই বোঝে না। এবং সে বাহিরেও যায় না, স্কুলেও যায় না, কলেজেও যায় না, কোথাও যায় না। তারপর তার বাবা ভাবলো যে না, বিলেতে পাঠায় দিল আপনার ইংল্যান্ডে। ওখানেও তার মন টিকলো না, চলে আসলো কোথায় বলেন তো? আবার কলকাতা চলে আসলো। এই কাদম্বরী দেবীর সাথে তার হেভি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন তাদের মধ্যে যে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং, কতটুকু প্রেম ছিল, এটা নিয়ে আমরা না হয় নাই বলি, বাট আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব গুড ছিল, খুব ভালো ছিল। ঠিক আছে, আচ্ছা, পরে কাহিনী কি করলো? রবি ঠাকুর বিয়ে করলো 22 বছর বয়সে। 6 মাস পর খুব কষ্ট পাইছে কাদম্বরী দেবী। কষ্ট পাইয়া সে কি করলো বলেন তো? সুইসাইড করে মারা যায়। ভিক্টোরিয়া ওকাম্পো। এই যে একটা কথা বলছিলাম না, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে অনেককে ভালোবাসছে,
কিন্তু একজনকে সে ভালোবাসতে পারে নাই। সে কে জানেন? সে হচ্ছে তার ওয়াইফ, তার স্ত্রী। 1902 না 3 সালে মারা গেছিল আর কি, বুঝছেন? আর 1903 সালে মারা যাওয়ার পর আরো কত বছর রবীন্দ্রনাথ বেঁচে ছিল দেখছেন? 1903 মানে হচ্ছে তখন বয়স কত ছিল? 41 না? তার মানে আরো 35 থেকে 38 বছর কি রবীন্দ্রনাথ ঠাকুর এক্সট্রা বেঁচে ছিলেন। তখন বউ মারা যাওয়ার পর উনি কিন্তু আর বিয়ে করেন নাই, রবি ঠাকুর আর বিয়ে করেন নাই। তখন তার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছিল কার সাথে জানেন? আর্জেন্টিনার একজন কবি, ভিক্টোরিয়া ওকাম্পো। কোন এলাকার কবি? ওই সুদূর আমরা যে আর্জেন্টিনা সাপোর্ট করি, ওই আর্জেন্টিনার একজন মহিলা কবি, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। তার নাম কি বলেন তো? ভিক্টোরিয়া ওকাম্পো। তার নাম কি? ভিক্টোরিয়া ওকাম্পো। তার সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং হইতে গিয়ে তাদের মধ্যে ভালো একটা কি প্রেমও হয়ে যায়। ভালো একটা কি হয়ে যায় বলেন তো? প্রেমও হয়ে যায়। এখন এই প্রেম নেটিজেনদের মনের মধ্যে অনেক কি প্রশ্ন জাগায়, এবং নেটিজেনরা এটা নেগেটিভ ভাবে দেখে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কে কি দেখলো না দেখলো আই থিঙ্ক মানে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো সে এইভাবেই সে কি প্রেম চালায় যায়। সে যায় ভিক্টোরিয়া ওকাম্পোর বাসায় আর্জেন্টিনা, আর্জেন্টিনার মহিলা কবি তার বাসায় আসে। এবং আপনারা গুগলে যদি সার্চ দেন দেখবেন ভিক্টোরিয়া ওকাম্পো এক্স হচ্ছে আপনার কি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখবেন ওদের মধ্যে কি সুন্দর সুন্দর ছবি, মানে হেভি রোমান্টিক রোমান্টিক ছবি কি এখনো গুগলে দেওয়া আছে, আপনার সার্চ করে চালিয়ে দেখতে পারেন। ভিক্টোরিয়া ওকাম্পো, উনি হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো। পুরবী একটা নাটক আছে, পুরবী নাটক। এই নাটকটা উৎসর্গ করে কারা জানেন? এই ভিক্টোরিয়া ওকাম্পো। পুরবী নাটক, পুরবী অথবা বিজয়া, পুরবী অথবা কি বলেন তো বিজয়া। ইন্দিরা দেবী, ইন্দিরা দেবী কে ছিল? একটু আগে যার গল্প বললাম, প্রমোদ চৌধুরীর ওয়াইফ। উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ভাতিজি লাগতো, ঠিক আছে? তো তারাও রবীন্দ্রনাথ ঠাকুর খুব পছন্দ করতো, খুব ভালো লাগতো। এবং সে যখন বাংলাদেশে আসলো তখন তো ওয়াইফ কে নিয়ে আসে নাই। তো সে কি করতো? এই ইন্দিরা দেবীকে মেসেজ মানে ইয়া দিত, মেসেজ না মানে হচ্ছে চিঠি দিত আর কি, ঠিক আছে? এবং এই 56টা চিহ্নপত্রের যে বইটা ছিল, এর মধ্যে 48টা চিঠি লিখছিল কার নামে বলেন তো? ইন্দিরা দেবীকে লিখছিল। এগুলো তো হচ্ছে আপনার মানে চোখের সামনে, এর বাইরে আরো কতজন ছিল কল্পনার বাইরে, বুঝতে পেরেছেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর, আবারও বলতেছি, অনেককে মন প্রাণ দিয়ে ভালোবাসে, শুধু ওই একজন মানুষকে সে ভালোবাসতে। উৎসর্গ দেখেন, বসন্ত নাটকটা উৎসর্গ করছে কাকে বলেন তো? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটক কাকে উৎসর্গ করছে বলেন তো? কাজী নজরুল ইসলামকে। আবার বলতেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করছে বলেন তো? কাজী নজরুল ইসলাম। কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার বলেন, কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পূর্বী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে বলেন তো? ভিক্টোরিয়া ওকাম্পো। পূর্বী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে? ভিক্টোরিয়া ওকাম্পো। তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি কাকে উৎসর্গ করছে? তার বোন সৌদামিনী দেবী। তার বোনের নাম কি বলেন তো? সৌদামিনী দেবী। আকাশপথের কাব্যগ্রন্থের উৎসর্গ করছে সুধীন্দ্রনাথ দত্তকে। কাকে বলেন তো? সুধীন্দ্রনাথ দত্ত। আবার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটক কাকে উৎসর্গ করছে বলেন তো? কাজী নজরুল ইসলামকে। কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। কাকে বলেন তো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পূর্বী কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করছে বলেন তো? ভিক্টোরিয়া ওকাম্পো। কাকে? ভিক্টোরিয়া ওকাম্পো, এই একটু আগে যে বললাম। পূর্বী, সরি, পূর্বী কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। কাশের দেশ নাটকটি কাকে বলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বউ ঠাকুরের হাট উপন্যাস কাকে বলেন? সৌদামিনী দেবীকে। আর আকাশপথের কাব্যগ্রন্থ কাকে বলেন? সুধীন্দ্রনাথ দত্ত। উপাধি, জীবন শিল্পী উপাধি কে দেয় বলেন তো? অন্নদা শঙ্কর রায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন শিল্পী উপাধি কে দেয় বলেন তো? অন্নদা শঙ্কর রায়। বিশ্বকবি উপাধি কে দেয় বলেন তো? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। বিশ্বকবি উপাধি কে দেয় বলেন তো? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব কে দেয় বলেন তো? মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন উপাধি দেন বলেন তো? গুরুদেব। আর কবিগুরু কে উপহার দেন বলেন তো? কীতি মোহন সেন। আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এই কবিগুরু কে মানে উপাধি দেন বলেন তো? কীতি মোহন সেন। কে উপাধি দেন? কীতি মোহন সেন। তাহলে জীবনী শিল্পী কে দিছে? অন্নদা শঙ্কর রায়। বিশ্বকবি কে দিছে? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। গুরুদেব কে দিছে বলেন তো? মহাত্মা গান্ধী। কবিগুরু কে দিছে বলেন তো? কীতি মোহন সেন। কীতি মোহন সেন। সম্পাদিত পত্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের 4টা পত্রিকা ছিল। কয়টা পত্রিকা বলেন তো? 4টা। সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। কোন কোন পত্রিকা ছিল বলেন তো? সাধনা, তারপর কি ভারতী, বঙ্গদর্শন, তারপর কি বলেন তো? তত্ত্ববোধিনী। কি কি বলেন তো? সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। আবার সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, এই 4টা
পত্রিকা তিনি কি ছিলেন? সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কোন কোন পত্রিকা বলেন তো? সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধি। আবার বলছি সাধনা, ভারতী, তারপর কি বঙ্গদর্শন, তারপর কি বলেন তো? তত্ত্ববোধিনী। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আপনাদেরকে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে মোটামুটি ভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কি বলেন তো এই ছোট্ট একটা আলোচনায় কি কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। মোটামুটি যতটুকু পড়িয়েছি তা ভালো করে যদি আমরা মাথায় রেখে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করি, তাহলে আশা করি এখান থেকে যে প্রশ্ন আসবে আমরা পারবো আর কি, ঠিক আছে? পাশাপাশি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উক্তিগুলো একটু নিজেরা পড়ে নেবেন। কি পড়ে নেবেন বলেন তো? উক্তিগুলো আর স্যার কি। বলেন। স্যার বিভিন্ন উপন্যাসের চরিত্রগুলো স্যার কেমন ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য? আচ্ছা, চরিত্রগুলো ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যাচ্ছে আমরা তো হচ্ছে আপনার সময় পাবো না। আমরা কি সময় পাবো? কারণ হচ্ছে আমাদের এখন যে পরিমাণ পড়া, তো এই পড়ার মধ্যে আমরা কি বাংলার সাহিত্যের একদম ডিপ পর্যন্ত পড়তে পারবো আদৌ? যদি পড়তে পারি তাহলে পড়ে নিবো, আর যদি পড়তে না পারি তাহলে দরকার নেই। কারণ হচ্ছে দেখেন, বাংলায় হচ্ছে আপনার সাহিত্য আলাদা একটা পার্ট, পুরো পার্ট তো শেষ করা সম্ভব না। যদি আসলে এরকম ভাবে না দিয়ে ওরা যদি স্পেসিফিক দিত যে এই লেখক পড়বেন, এই পড়বেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এটা কি দিছে? দেয় নাই। ব্যাংক কি করছে? একদম টোটাল বিসিএস এর মতো আপনাকে কি লিখছে দেখেন। আপনি হচ্ছে ওই যে এসওর যে সাজেশনটা দিচ্ছে, সিলেবাসটা দিচ্ছে, ওখানে কি লিখছে? যে বাংলা গ্রামার এন্ড লিটারেচার, ঠিক আছে? তাহলে লিটারেচার যে কতটুকু সেটা কি উল্লেখ করছে? করে নাই। দ্যাট মিনস আমার টোটাল লিটারেচার পড়তে হবে। আমি বিসিএস এর মতো আপনি কি টোটাল লিটারেচার পড়ে পারবেন বলেন? এত সময় কি আমাদের হাতে আছে? নাই। এই জন্য আমরা যতটুকু পড়ছি ততটুকু পড়ে আমরা কি করব, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে শেষ করবো। আশা করি কোশ্চেন কমন পেয়ে যাব আমরা। আর হচ্ছে দেখা যাচ্ছে লেখক তো অভাব নাই, হ্যাঁ হিউজ লেখক, সবারটা পড়তেও পারবো না। রবীন্দ্রনাথ নজরুল একটু ভালো করে পড়বেন, আর বাকিগুলো হচ্ছে একটু দেখে যাবেন, এই আর কি। স্যার আর কারো একটা কোনো কথা question? বলি। হ্যাঁ, বলেন। স্যার এই যে সিনিয়র অফিসার আর অফিসার জেনারেল দুইটা সিলেবাস দিছে, দুইটা কি ভিন্ন না? যে দুইটা ভিন্ন সিলেবাস দিছে এইটা অনুযায়ী হবে নাকি? এই যে অফিসার জেনারেলের একটা সিলেবাস প্রকাশ হচ্ছে আজকে দেখলাম, ওইটার মতো হবে? সিলেবাস গুলো তো এলোমেলো লাগতেছে স্যার, সময় এমনিতেই কম, বুঝতেছি নাকি? এলোমেলো তো লাগবেই। আমি তো এটাই আপনাকে প্রথমে শুরুতে বুঝাইলাম। আমাদের এসও যেটা, এসওর পরীক্ষার সিলেবাস এটা হচ্ছে নতুন, এটা চেঞ্জ হয়েছে। আর ওজির যে সিলেবাস এটা চেঞ্জ হয় না, এটা আগে যা ছিল তাই আছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। তার এসওটা মানে এডির মতো সিলেবাস। স্যার একটা এডি, কোশ্চেন ছিল। এডি আর এসও সেম, এডি আর এসও সেম। এখন যদি বলেন যে ভাইয়া এরকম কোশ্চেনে কি অলওয়েজ হবে যে এডি এসও পরীক্ষার কোশ্চেন একরকম হবে, ওজির কোশ্চেন একরকম হবে, এটা এখনো সিউরিটি বলা যাচ্ছে না। জি ভাইয়া বলেন। স্যার ওজির হচ্ছে মাত্র মেসেজ আসলে 16 তারিখে পরীক্ষা স্যার। হ্যাঁ, একটু আগে দেখলাম স্যার এটা তো সিলেবাস আমরা যা জুলাই পড়ছি এতদিন ওই ওই সিলেবাস। আমাদের বাংলা নিয়ে তো কথা নাই। বাংলা নিয়ে শুরুতে বললাম না, বাংলা হচ্ছে আপনার 25 ছিল, হইলো 20। এখন কোন 5টা কোশ্চেন কমছে বলেন তো? ওভারঅল বাংলা থেকে 5টা কোশ্চেন কমছে আর কি। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার আমরা যা পড়ছি তাই পড়তে হবে। ব্যাকরণ যা পড়ছি তাই, তারপর আমি সাজেশন দিব। তারপর হচ্ছে আপনার সাহিত্য যা পড়ছি তাই, সাহিত্যের আমি একটা সাজেশন আপনাদের দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার বিরোচন, এক কথায় প্রকাশ, সমর্থ শব্দ, বিপরীত শব্দ, পারিবারিক শব্দ যা পড়ছি তাই, ঠিক আছে? তো 25টা কোশ্চেন না হয়ে জাস্ট 20টা হবে। ক্লিয়ার? আর অজিতে জাস্ট 25টা কোশ্চেনে হবে আর কি। স্যার বুঝছি? বলেন। কারো স্যার কোনো এই কোশ্চেন? সময় কি শুধু দিবেন? জি জি, স্যার হ্যাঁ বলেন। এই সময়ের সাজেশন মধ্যে কি কি শুধু ক্লাসের এখন লাস্টে লেকচার শিটটা দিবেন? শুধু রিভিশন দিলে ভালো হবে? সাজেশন ক্লাসের লাস্টে দেবো। আপু যিনি কি বললেন আবার বলেন। বলছি স্যার এই যতটুকু সময় আছে এর মধ্যে কি আমাদের যে লেকচার শিটটা আছে বাংলা, এটা রিভিশন দিলে যথেষ্ট হবে না তার সাথে আরো হচ্ছে লেকচার শিট না তো অন্য আপনাদেরকে আর কিছু? কতবার বলবো যে পড়ার সিস্টেম তো চেঞ্জ হয় নাই। পড়ার সিস্টেম হচ্ছে আমি যে নোটটা আপনাকে পড়াইছি, আমার সবগুলো নোট আছে না সবার কাছে? ব্যাকরণের যে নোটগুলো পড়াইছে, ব্যাকরণ নোটটা আগে পড়বেন। সমাস হোক, ধ্বনীয় বর্ণ হোক, সন্ধি হোক, যেটাই হোক, আপনি আমার নোটটা ভালো করে পড়বেন, ঠিক আছে? পড়ে আপনি 9-10 এর যে নতুন ব্যাকরণ বইটা আছে
এই বইটা পড়বেন। এই বইটা সিলেবাস কম, ছোট। ধরেন আপনার পদ নিয়ে আলোচনা, ছোট আলোচনা। আপনার সমাজ নিয়ে আলোচনা 3 পেজ 4 পেজ আলোচনা, ঠিক আছে? তো আমরা তো আরো বিস্তারিত জি পড়ছি। স্যার, তো একদম। এই বইটা আপনি হ্যাঁ মার্কিং করে পড়বেন, মার্ক মানে কড়া মার্ক করে, ঠিক আছে? এবং এইটার যে হচ্ছে অনুশীলনের প্র্যাকটিসের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আপনারা কি সুন্দর করে পড়বেন, ঠিক আছে? আর আমাদের পুরাতন ব্যাকরণ বইটা, ওল্ড যে ব্যাকরণ 18 সালের আগের, ওই বইটা পড়েন। এই দুইটা যদি পড়ে যেতে পারেন আর পাশাপাশি বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারেন, আপনি বাংলায় সর্বোচ্চ মার্কস পাবেন, একদম 100% গ্যারান্টেড, ঠিক আছে? কারণ আমি যেভাবে আপনাদের ব্যাকরণ পড়াইছি, ব্যাকরণ নিয়ে আপনার কোনো টেনশন থাকার কথা না। কারণ এই ব্যাকরণটা পড়ে নতুন ব্যাকরণ, পুরাতন ব্যাকরণ একটু পড়া, জাস্ট কি বিগত বছরের প্রশ্ন সলভ করলে না, মানে অন্তত বাংলায় টেনশন নেওয়ার দরকার নাই আর কি, ঠিক আছে? বুঝছেন? এই কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা এতক্ষণ পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বপুরুষরা বাংলাদেশে ছিল, কিন্তু একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি, সে কলকাতারই কি নাগরিকত্ব লাভ করে, কারণ তার জন্ম হয়েছে কলকাতায়, কিন্তু তার পূর্বপুরুষ কোথায় ছিল? বাংলাদেশে ছিল। আবার নজরুলের পূর্বপুরুষ ছিল কোথায় বলেন তো? ভারতে। কিন্তু এখন নজরুল হয়ে গেছে আমাদের কবি, ঠিক আছে? যদি তখন ভারতীয় উপমহাদেশ ছিল। তো নজরুলের জন্ম কোথায় বলেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। কোথায় বলেন তো? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। 1899 সালে জন্ম, আর মৃত্যু হচ্ছে কি 1976 সালে। 1899 থেকে 593 যদি আমরা মাইনাস করি, তাহলে বাংলা সাল পেয়ে যাবো 1306। আর মৃত্যু হচ্ছে 1383, মানে আমাদের বাংলা সালটা চলে আসে। 24শে মে, 11ই জ্যৈষ্ঠ, 29শে আগস্ট, 12ই ভাদ্র। আবারও বলছি, 24শে মে, 11ই জ্যৈষ্ঠ, 29শে আগস্ট, 12ই ভাদ্র। সাল আমরা জানি, কিন্তু তারিখ জানি না। আর তারিখ না জানলে আমরা বিপদে পড়ে যেতে পারি, ঠিক আছে? আবারও বলছি, 24শে মে, 1899, আর 11ই জ্যৈষ্ঠ, 1306, 11ই জ্যৈষ্ঠ, 29শে আগস্ট, 12ই ভাদ্র। বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে ছিলেন বলেন? কাজী নজরুল ইসলাম। মুক্তক ছন্দের প্রবর্তক কে ছিলেন বলেন তো? কাজী নজরুল ইসলাম। সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিয়ে করাচি যান কত সালে? 1917 সালে। সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিয়ে করাচি যান কত সালে? 1917 সালে। তখন তিনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। নজরুল কোন ক্লাসের ছাত্র ছিলেন বলেন তো? 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া। তাহলে নজরুল যেই ছবিটার ডিরেক্টর ছিলেন, যে ছবিটা তিনি পরিচালনা করেন, তার নাম হচ্ছে ধূপছায়া। তার নাম কি বলেন তো? ধূপছায়া। আবারও বলছি, নজরুল পরিচালিত চলচ্চিত্রের নাম কি বলেন তো? ধূপছায়া। নজরুল পরিচালিত চলচ্চিত্রটার নাম কি বলেন তো? ধূপছায়া। নজরুল অভিনীত চলচ্চিত্রের নাম কি বলেন তো? ধ্রুব। নজরুল অভিনীত চলচ্চিত্রের নাম কি? ধ্রুব। তাহলে এখানে কোশ্চেনটা দুই ট্যাপ হয়ে গেল। নজরুল একটা হচ্ছে পরিচালনা করেন, আরেকটাতে অভিনয় করেন, ঠিক আছে? তাহলে পরিচালনা যেটা করেন সেটার নাম হচ্ছে ধূপছায়া, আর অভিনয় যেটা করেন এটার নাম হচ্ছে ধ্রুব। নাম কি বলেন তো? ধ্রুব। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকা। কত সালে? 1922। কত সালে বলেন তো? 1922। কাজী নজরুল ইসলামের অন্যান্য নাম: দুখু মিয়া, তেরা খেপা, নজর আলী, নুরু, বেঙ্গাছি। তাহলে এই নামগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে নাই বলেছিল, মাঝে মাঝে চলে আসে। তাহলে কাজী নজরুল ইসলামের অন্যান্য কি নাম বলতো? দুখু মিয়া, তেরা খেপা, নজর আলী, নুরু, বেঙ্গাসি। এগুলো কার নাম বলেন তো? নজরুল ইসলামের অন্যান্য নাম। প্রতিভাবান বাঙালি কবি বলে আখ্যায়িত করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি বলে আখ্যায়িত করেন? প্রতিভাবান বাঙালি কবি। প্রতিভাবান কি বলেন তো? বাঙালি কবি। কাজী নজরুল ইসলামের সন্তান কয়জন? 4জন। সন্তান কয়জন? 4জন। যেহেতু কাজী নজরুল ইসলামের ওয়াইফ ছিল কি বলেন তো? হিন্দু। এই জন্য তার যে বাচ্চা মানে সন্তানগুলো ছিল, এই সন্তানগুলোর নাম কিন্তু হিন্দু মুসলিম মিলায় রাখছে, একদম হিন্দু মুসলিম বলেন তো মিলায় রাখছে। দেখেন, কৃষ্ণ মোহাম্মদ, তাহলে কৃষ্ণ হিন্দুদের নাম, মোহাম্মদ কি মুসলিমদের নাম। অরিন্দম খালেদ, অরিন্দম কি শত্রুকে দমন করেছে, মেঘনাদ। আবার কি খালেদ কে বলেন তো? বাঙালি নাম। কাজী সব্যসাচী, সব্যসাচী হিন্দুদের নাম, কাজী কি বাঙালি নাম, মুসলিম নাম। কাজী অনিরুদ্ধ, কাজী কি মুসলিম, অনিরুদ্ধ কি বলেন তো? হিন্দুদের নাম। তার মানে তার যে 4জন সন্তান ছিল, 4জন সন্তানের নামে কি হিন্দু মুসলিম মিলে তার কি রাখছে বলেন তো? নাম রাখছে। কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন 13 বার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 5 বার। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন 2 বার, আর কাজী নজরুল ইসলাম টোটাল কোথায় আসেন বলেন তো? ঢাকায় আসেন 13 বার। ঢাকায় আসেন কতবার? 13 বার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কয়বার বলেন তো? 5 বার। তাহলে কাজী নজরুল ইসলাম টোটাল ঢাকায় আসেন কতবার? 13 বার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কয়বার? 5 বার। কয়বার আসেন বলেন তো? 5 বার।
দেখেন, বছর দিয়ে হচ্ছে আমরা কি মনে রাখতে পারবো বলেন তো? নজরুলকে মনে রাখতে পারবো, ঠিক আছে, বছর দিয়ে। ওকে, এটা একটা টেকনিক সাজাইছি যেন আমাদের মনে থাকে। তাহলে 8 বছর বয়সে বাবা মা মারা যান, ঠিক আছে, সরি, 8 বছর বয়সে বাবা মারা যান। নজরুলের বাবা কত বছর বয়সে মারা যায়? 8 বছর বয়সে। 10 বছর বয়সে নিম্ন প্রাইমারি পরীক্ষা দেন। তাহলে কত বছর বয়সে নিম্ন প্রাইমারি পরীক্ষা দেন বলেন তো? 10 বছর বয়সে। কত বছর বয়সে নিম্ন প্রাইমারি পরীক্ষা দেন? 10 বছর বয়সে। 11 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করেন। তাহলে কত বছর বয়সে ষষ্ঠ শ্রেণী? 11 বছর। 12 বছর বয়সে লেটুর দলে যোগদান করেন। কত বছর বয়সে লেটুর দলে যোগদান করেন? 12 বছর। 15 বছর বয়সে সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করেন। আমাদের ময়মনসিংহে 30 সালের একজন ব্যক্তি তখন ওই বর্ধমানে কি করতো বলেন তো? পুলিশে চাকরি করতো একজন ব্যক্তি। তো উনি হঠাৎ করে একজন ছেলেকে দেখছে, সে রুটির দোকানে কাজ করে, তাকে বললো যে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিব, চলো আমার সাথে। তো ওই বর্ধমান থেকে তাকে কোথায় নিয়ে আসে? ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে। ওই ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করায় নজরুল। ওকে, তো এই ক্ষেত্রে ত্রিশালের সাথে ভালো একটা আনুষ্ঠানিক তার সপ্তম শ্রেণী থেকে। তাহলে 15 বছর বয়স তখন। তাহলে নজরুলের বয়স কমন 15 বছর। কোন শ্রেণীতে অধ্যয়ন করেন? সপ্তম শ্রেণীতে। 18 বছর বয়সে দশম শ্রেণীতে অধ্যয়ন করেন। তিনি যখন দশম শ্রেণীতে অধ্যয়ন করেন তখন তার বয়স কত? 18। এবং সে বাঙালি পল্টনে যুদ্ধ ছিল 1917 সাল। বাঙালি পল্টন তখন কাদের কাদের যুদ্ধ হয় বলেন তো? প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে। এবং নজরুল ব্রিটিশদের পক্ষে যুদ্ধে গেছে। কাদের পক্ষে বলেন তো? ব্রিটিশদের পক্ষে। যুদ্ধে গিয়ে দেখে ব্রিটিশরা নিজেরাই ঠিক না। তখনই সে কি এই বিদ্রোহী কবিতা লিখছে, একদম কাঁপানো, একদম ভিত কাঁপায় দিছে, একদম বিদ্রোহী কবিতা লিখে। তাহলে 18 বছর বয়সে দশম শ্রেণীতে অধ্যয়ন করেন, বাঙালি পল্টনে যোগদান করেন। 20 বছর বয়সে প্রথম গল্প, কবিতা, প্রবন্ধ লেখা শুরু করেন। তার কত বছর বয়সে তার লেখালেখি শুরু হয় বলেন তো? 20 বছর বয়সে। আর রবি ঠাকুরের 8 বছর বয়স। তাহলে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে গল্প, কবিতা, প্রবন্ধ লেখা শুরু হয়? 20 বছর বয়সে। 21 বছর বয়সে দৈনিক নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক হন। কত বছর বয়সে তিনি দৈনিক নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক হন? 21 বছর বয়সে। কত বছর বয়সে? 21 বছর বয়সে। 22 বছর বয়সে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈয়দা খাতুনের সঙ্গে, ঠিক আছে। এইটা নিয়ে একটু বলি। কাজী নজরুল ইসলাম হঠাৎ একটা বিয়ের দাওয়াত পায়। কোথায়? কুমিল্লায়। কোথায় বলেন তো? কুমিল্লায়। তো বিয়ের যে দাওয়াত দিচ্ছেন, উনি হচ্ছে প্রকাশনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল নজরুলের। তো ওই সূত্র ধরেই অনেক সিনিয়র আর কি, তারপর নজরুলের ফ্রেন্ডই ধরা যায়, মামা ডাকতো না কি ডাকতো যদি, হ্যাঁ। উনি দাওয়াত দেওয়ার পর ওনার বাসায় গেল, ঠিক আছে। যাওয়ার পর তো ওনার কার্জেনিক বিয়ে, ওই বিয়েতে নজরুল গেল। যাওয়ার পর ওই বিয়েতে তার একজনকে ভাল লাগে। ওই বিয়েতে যাকে ভাল লাগে তার নাম হচ্ছে সৈয়দা খাতুন। নাম কি বলতো? সৈয়দা খাতুন। নজরুল তাকে পছন্দ করে নাম দিছে নার্গিস। কি নাম দিছে বলতো? নার্গিস। তখনকার সময় ইউরোপের সুন্দর একটা ফুলের নাম ছিল নার্গিস, সুগন্ধিযুক্ত একটা ফুল। তো নার্গিস দেওয়ার পর নার্গিসের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তো নার্গিস বলতেছে যে প্রেম করব না, বিয়ে করব। নজরুল বিয়ের জন্য পাগল হয়ে গেল। নজরুলের ফ্যামিলিকে জানালো বিয়ের কথা। তারপর মেয়ে তার ফ্যামিলিকে জানালো। দুই ফ্যামিলি বৈশা নজরুল আর মেয়ের কি দিল? বিয়ে দিয়ে দিল, ঠিক আছে। বিয়ে তো হয়ে গেল। এখন বিয়ের পর নর্মালি বাসর ঘর হয়। এখন তাদের মধ্যে যেটা হইলো যে মেয়ের ফ্যামিলি চাচ্ছে যে ছেলেকে ঘর জামাই করে রাখতে। কি করে রাখতে বলেন তো? ঘর জামাই। তো এইগুলো নিয়ে কথা কাটাকাটি হইতে হইতে একটা সময় নজরুলের কানে আসছে। নজরুল জাস্ট ওই জায়গায় স্টপ, সন্ধ্যার দিকে স্টপ করছে যে আমি মানে আর কি এখানে থাকবোই না। ওকে, ওই বিয়ে কিছু না বলে সে ওখান থেকে কি বের হয়ে চলে আসছে। কারণ নজরুলের এক হাতে ছিল প্রেম, আর এক হাতে ছিল দ্রোহ। প্রেম ও দ্রোহের কবি কে বলেন তো? কাজী নজরুল ইসলাম। এক হাতে হচ্ছে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে কি বলেন তো? রণতুর্য। এক হাতে ভালোবাসা, আর এক হাতে প্রতিবাদ। এই ছিল নজরুল। একদম বাসরঘর না করে সে ওখান থেকে কি করছে বলেন তো? চলে আসছে। তো এই ছিল আপনার সৈয়দা খাতুন। বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের সংসার কি কার সাথে হয় নাই বলেন তো? সৈয়দা খাতুনের সাথে সংসার হয় না। 24 বছর বয়সে আনন্দময়ের আগমনে কবিতার জন্য প্রথম কারাভোগ করেন। তাহলে কত বছর বয়সে কবিতা লিখেন? 24 বছর বয়সে। কোন কবিতার জন্য তিনি প্রথম কারাভোগ করেন বলেন তো? আনন্দময়ীর আগমন। হ্যাঁ, আনন্দময়ীর আগমন। তাহলে কোন কবিতার জন্য তিনি কারাভোগ করেন বলেন তো? আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তিনি কি করেন? কারাভোগ করেন। 25 বছর বয়সে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশালতা সেনগুপ্তের সঙ্গে, ঠিক আছে। তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করে কাকে? আশালতা সেনগুপ্ত। আশালতা সেনগুপ্ত কে ছিল? কাজী নজরুল ইসলামের পরিচিত একজন কি ছিল? কাকি ছিল, নামটা ভুলে গেছে। বিরজা সুন্দরী দেবী। নাম কি বলেন তো? বিরজা সুন্দরী দেবী, ঠিক আছে।
তো এই কাকের হচ্ছে জামাইয়ের যে ভাইয়ের একটা মেয়ে আর কি, ভাই মারা গেছে। তো ওই ফ্যামিলিও কি ওই বিরজা সুন্দরী দেবীর বাসায় গেছে, ঠিক আছে। যাওয়ার পর নজরুলকে মানে নজরুলেরও ভালো লাগছে মেয়েকে দেখা, ওই হচ্ছে আপনার আশুলতা সেনগুপ্তকে দেখা। তো দুই ফ্যামিলির মধ্যে হচ্ছে বিয়ের কথা কাটা মানে কথাবার্তা হইলো। কিন্তু নজরুল তো ছিল মুসলিম, মেয়ে তো ছিল হিন্দু। তারা দুই ফ্যামিলি রাজি বিয়ে দিতে, কিন্তু এলাকার যে লোক বলছিল তারা কোনোভাবে এই বিয়ে দিতে রাজি না, কোনোভাবেই রাজি না, ঠিক আছে। এলাকার যত মানুষ ছিল সবাই একদম প্রতিবাদ শুরু করে যে আমরা এই বিয়ে মানি না, মানবো না। তখন এই আশুলতা সেনগুপ্তা ফ্যামিলি নিয়ে গেছে কোথায়, কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুর সরি নজরুল কোথায় চলে গেছে, কলকাতায়। গিয়ে একদম লুকায়া টুকায়া দুজনের কি দিছে বলেন তো, বিয়ে দিছে। মানে ফ্যামিলির কিংবা আশেপাশের মানুষকে না জানায় এই দুজনের মধ্যে কি হয় বলেন তো, বিয়ে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে কত বছর বয়সে সে আশুলতার সাথে বিয়ে করেন? 25 বছর বয়সে। কত বছর বয়সে? 25 বছর বয়স। তাহলে প্রথম বিয়ে কার সাথে হয়? সৈয়দা খাতুনের সঙ্গে, কিন্তু সংসার কিন্তু হয় না, মাথায় রাখেন। আর দ্বিতীয় বিয়ে হয় কার সঙ্গে? আশুলতা সেনগুপ্তার সঙ্গে। এবং আশুলতা সেনগুপ্তাকে কাজী নজরুল ইসলাম এত বেশি পছন্দ করতো, এত বেশি ভালোবাসতো, তাকে একই সময় এক এক নাম ধরে ডাকতেন, ঠিক আছে। কখনো দুলু, কখনো দুলন, ঠিক আছে, কখনো দোলা। হ্যাঁ, এই নামগুলোতে ডাকতো কাকে বলেন তো? আশুলতা সেনগুপ্তাকে। বুঝতে পেরেছেন? 27 বছর বয়সে তিনি প্রথম ঢাকায় আসেন। তাহলে হচ্ছে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে ঢাকায় আসছে বলেন তো? 27 বছর বয়সে। কত বছর বয়সে? 27 বছর বয়সে। 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়স। তোরা কাজী নজরুল ইসলাম কি আর প্রেমে পড়ে নাই? কাজী নজরুল ইসলামও প্রেমে পড়ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, আপনারা শহীদ মিনারের অপোজিটে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষদ আছে, আইন অনুষদ। এবং ওই টোটাল বিল্ডিং নাম হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী, ঠিক আছে। মোতাহার ভবন বলি আমরা, ঠিক আছে, মোতাহার ভবন। এই মোতাহার হোসেন চৌধুরীর যে বোন ছিল ফজলাতুন্নেসা, ওকে কি নজরুলের খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এবং তাদের মধ্যে প্রেম নিবেদন হয়, কিন্তু মেয়ে হচ্ছে রিজেক্ট করে নজরুল, সে প্রেম করবে না। তখন নজরুল হচ্ছে তার জন্য হচ্ছে যে কাব্যগ্রন্থ লিখছিল, এই কাব্যগ্রন্থ পরে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করে উৎসর্গ করবে, ঠিক আছে। তারপর কাকে দেয় না বলেন তো? ওই মেয়েকে আর দিল না, ফজিলতুন্নেসাকে। তারপর হাবিবুল্লাহ বাহার ছিল, হাবিবুল্লাহ বাহারের একটা বোন ছিল, ওই বোনকেও সে পছন্দ করত, ঠিক আছে। তার মানে তার 2-3টা পছন্দ ছিল। কিন্তু ইভেন এমন হয়েছে কার্জন হলে তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার মেয়েরা ছেলেরা কথা বলতো না আর কি। তখন দেখা যাচ্ছে কার্জন হলে কার সাথে জানি কথা বলছিল, এই জন্য নজরুল নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে প্রবেশ করতে পারবে না, এরকম নিষিদ্ধ ছিল। তাহলে 27 বছর বয়সে প্রথম ঢাকায় আসেন। 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এই যে আক্রান্ত হয়েছে, আপনার প্রোফাইলটা পিন করে দেন, কেউ কথা বললে অন্যজনের প্রোফাইলটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এরপর লেখালেখি কমে যায়, সে আর পারে নাই। এই নজরুল যদি খালি কি সুস্থ থাকতো, তাহলে কি পরিমাণ কবিতা, গল্প, গান যে আমরা পাইতাম। এবং তার প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গান এত অন্তর্নিহিত অর্থ, জাস্ট আনবিলিভেবল, ঠিক আছে। খুবই চমৎকার, খুবই চমৎকার, একদম ভিতর থেকে লিখছে, ভিতর থেকে লিখছে। 73 বছর বয়সে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তাহলে কত বছর বয়সে আপনার বাংলাদেশে আনা হয় বলেন তো? 73 বছর বয়সে। কত বছর বয়সে? 73 বছর বয়সে স্থায়ীভাবে কোথায় আনা হয়? বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কত বছর বয়সে বলেন তো? 73 বছর বয়সে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়, জাতীয় কবির মর্যাদা হয়। 77 বছর বয়সে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাহলে কত বছর বয়সে নাগরিকত্ব প্রদান করা হয়? 77 বছর বয়সে। এবং একই বছরে মৃত্যুবরণ করেন। তাহলে 1976 সালে তিনি নাগরিকত্ব পান এবং ওই বছরে তিনি কি করেন বলেন তো? মৃত্যুবরণ করেন। তাহলে 76 সালে মারা যান। নজরুলের উপন্যাস কয়টা? 3টা। উপন্যাস কয়টা বলেন তো? 3টা। কি কি? বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহিলিকা। বাকুম আমরা মনে রাখতে পারি, বাকুম, বাঁধনহারা, কুহিলিকা, মৃত্যুকুদা। তাহলে নজরুলের উপন্যাস কয়টা? 3টা। কি কি বলেন তো? বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহিলিকা। বলেন তো কি কি? বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহিলিকা। পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা। পত্র উপন্যাস কি বলেন তো? বাঁধনহারা। এই কি উপন্যাস? পত্র উপন্যাস বাঁধনহারা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস কি? বাঁধনহারা। প্রথম প্রকাশিত উপন্যাস কি? বাঁধনহারা। কুহেলিকা সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লেখা। তাহলে কুহেলিকা কিসের উপর লেখা? সশস্ত্র বিপ্লবের পটভূমিতে। মৃত্যুকথা সামাজিক উপন্যাস, নারী জীবনের দুর্বিষহ, নারী জীবনের দুর্বিষহ নিয়ে লেখা মৃত্যুকথা। তখন তো তিনি ত্রিশালে ছিলেন,
1932 সালের পাশে হচ্ছে আমাদের গফরগাঁও ওই এলাকা নিয়ে কি মৃত্যুকথা উপন্যাসটা লেখা। তাহলে বাঁধনহারা কোহেলিকার মৃত্যুকথা, বাঁধনহারা তার পত্র উপন্যাস। বাঁধনহারা কি ধরনের উপন্যাস বলেন তো? পত্র উপন্যাস। কোহেলিকা কি সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লেখা উপন্যাস। আর মৃত্যুকথা কি ধরনের উপন্যাস বলেন তো? সামাজিক উপন্যাস, নারী জীবনের দুর্বিষহ। উপন্যাস মনে রাখার টেকনিক, কোহেলিকা বাঁধন কাটিয়ে মৃত্যুবরণ করলো। তাহলে উপন্যাস এভাবে মনে রাখতে পারি, আবার মনে রাখতে পারি বাকুম দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? কুহেলিকা বাঁধন কাটিয়ে মৃত্যুবরণ করলো, তাহলে উপন্যাসের টেকনিক কি বলেন তো? কুহেলিকা বাঁধনকে হারিয়ে মৃত্যুবরণ করলো। আবার বলেন তো কি কি? কুহেলিকা বাঁধনকে হারিয়ে মৃত্যুবরণ করলো, কুহেলিকা বাঁধনকে হারিয়ে মৃত্যুবরণ করলো, কুহেলিকা বাঁধনকে হারিয়ে মৃত্যুবরণ করলো। নাটক চারটা, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। তাহলে কয়টা নাটক বলেন তো? চারটা। কি কি? ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। বলেন তো কি কি? ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। বলেন তো কি কি? ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। তাহলে নাটক কয়টা? চারটা। কি কি? ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। মনে রাখার টেকনিক, আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়ে। তাহলে মনে রাখার টেকনিক কি বলেন তো? আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়ে। আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়ে। আর নাটক মনে রাখার টেকনিক কি বলেন তো? আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে গিয়ে পুতুলের বিয়েতে যায়। কাব্য মনে রাখার টেকনিক, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ কাব্যগুলো আমি দিয়েছি। 7 বাই চম্পা, সন্ধ্যার পর, সিন্ধু হিন্দুর পাদদেশে, দোলন চাপা, ফণি মনসা, ঝিঙ্গে ফুলের সৌন্দর্য দেখতে দেখতে, পূবের হাওয়ায় বিষের বাঁশি বাজে, প্রলয় শিখা জ্বালিয়ে অগ্নিবীণার ভাঙার গান গাইতে লাগলো। সেই গান শুনে জিঞ্জির চক্রবাকে সর্বহারার দল সাম্যবাদীর মিছিল করল। ঠিক আছে? তাহলে জিঞ্জির কি ধরনের গ্রন্থ বলেন তো? কাব্যগ্রন্থ। সাম্যবাদী কি ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কি ধরনের গ্রন্থ বলেন তো? কাব্য গ্রন্থ। ঠিক আছে? তারপর সিন্ধু হন্দল কি ধরনের গ্রন্থ? কাব্য গ্রন্থ। তুলন চাপা কি ধরনের গ্রন্থ বলেন তো? কাব্য গ্রন্থ। কি ধরনের গ্রন্থ? কাব্য গ্রন্থ। ক্লিয়ার? তাহলে এই টেকনিকটা মাথায় রাখেন। 7 বাই চম্পা, সন্ধ্যার পর, সিন্ধু হন্দল পাদদেশে, দুলন চাপা, ফণি মনসা, ঝিঙ্গে ফুলের সৌন্দর্য দেখতে দেখতে, পূবের হাওয়ায় বিষের বাঁশি বাজে, প্রলয় শিখা জ্বালে অগ্নিবীণার ভাঙান গান গাইতে লাগলো। সেই গান শুনে জিঞ্জির চক্রবাকে সর্বহারা দল সাম্যবাদী মিছিল করলো। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ। আমরা অনেকেই জানি যে অগ্নিবীণা হচ্ছে নজরুলের নিষিদ্ধ গ্রন্থ। না ভাইয়া, অগ্নিবীণা নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ না। আবারও বলছি, অগ্নিবীণা নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ না। ঠিক আছে? অগ্নিবীণার একটা কবিতা আছে আনন্দময়ীর আগমনে, এটার জন্য নজরুল কারাভোগ করেন। ঠিক আছে? কিন্তু নিষিদ্ধ কাব্যগ্রন্থ অগ্নিবীণা না। তারা নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে 5টা। কয়টা বলতো? 5টা। কি কি? বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চুম্পানি, চন্দ্রগান। ঠিক আছে? আবার বলতেছি, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, যুগপানি, চন্দ্রবিন্দু। ওকে? আবার কি বলেন তো? নিষিদ্ধ গ্রন্থ 5টা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, যুগপানি, চন্দ্রবিন্দু। আমরা মনে রাখতে পারি বিপি জে ভিসি। বিপি, বি দিয়ে কি বলেন তো? বিষের বাঁশি। পি দিয়ে কি? প্রলয় শিখা। জে দিয়ে কি? যুগবাণী। ভি দিয়ে কি বলেন তো? ভাঙার গান। সি দিয়ে কি? চন্দ্রবিন্দু। তাহলে বিপি জে ভিসি, বিপি জে ভিসি, বিপি জে ভিসি। ঠিক আছে? তাহলে নিষিদ্ধ গ্রন্থ কয়টা বলেন তো? 5টা। বিষের পাশে, ভাঙার গান, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু। সালগুলো একটু দেখে নিন। বিষের পাশে কাব্য, ভাঙার গান কাব্য, প্রলয় শিখা কাব্য। তাহলে 3টাই কিন্তু কাব্য। বিষের বাঁশি কাব্য, ভাঙার গান কাব্য, প্রলয় শিখা কাব্য। যুগবাণী প্রবন্ধ, চন্দ্রবিন্দু গান। যুগবাণী হচ্ছে প্রবন্ধ, আর চন্দ্রবিন্দু কি বলেন তো? গান। নিষিদ্ধ কবিতা 3টি, রক্তাম্বর ধারিণী মা, অগ্নিবীণা, আনন্দময়ের আগমনে কবিতা, আমার কৈফত কবিতা। ঠিক আছে? তাহলে নিষিদ্ধ কবিতা কয়টা বলেন তো? 3টা। কি কি? রক্তাম্বর ধারিণী মা, অগ্নিবীণা কাব্যগ্রন্থে, আনন্দময়ের আগমনে, তারপর কি? আমার কৈফত। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত, দেখেন কাজী নজরুল ইসলামের কি বলেন তো? প্রথম প্রকাশিত। তাহলে প্রথম প্রকাশিত কবিতা কোনটি? মুক্তি। তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি বলেন তো? মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি বলেন তো? মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? মুক্তি। কত সালে প্রকাশিত? 1919 সালে প্রকাশিত। কত সালে প্রকাশিত হয়? 1919 সালে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি বলেন? বাঁধনহারা। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বাঁধনহারা। বলছিলাম না? প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা, এবং বাঁধনহারা হচ্ছে পত্র উপন্যাস। বাঁধনহারা কি ধরনের উপন্যাস? পত্র উপন্যাস। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি বলেন তো? অগ্নিবীণা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। প্রথম প্রকাশিত গল্প বাউন্ডলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত গল্পের নাম কি? বাউন্ডলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত গল্প বাউন্ডলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি। প্রথম প্রকাশিত নাটক কি বলেন তো? ঝিলিমিলি। প্রথম প্রকাশিত নাটক কি? ঝিলি। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথার টান। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কি? ব্যথার টান। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্ক মহিলার ঘুমটা।
তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি বলতো? তুর্ক মহিলার ঘুমটা খোলা। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী। প্রথম প্রকাশিত পত্রিকা কি বলতো? নবযুগ। প্রথম প্রকাশিত পত্রিকা নবযুগ। তাহলে আমরা কি কি পেলাম? প্রথম প্রকাশিত কবিতা কোনটি? মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি বলেন তো? মুক্তি। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বলেন তো? বাঁধন হারা। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বাঁধন হারা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা, 1922 সালে প্রকাশিত। আবার বলছি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। তাহলে কবিতা হচ্ছে মুক্তি, উপন্যাস হচ্ছে বাঁধন হারা, কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। গল্প বাউন্ডলের আত্মকাহিনী। তাহলে প্রথম প্রকাশিত গল্প কোনটি? বাউন্ডলের আত্মকাহিনী। বাউন্ডলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত নাটক কোনটি? ঝিলিমিলি। প্রথম প্রকাশিত নাটক কোনটি? ঝিলিমিলি। তাহলে ঝিলিমিলি আর গল্প হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী। তাহলে গল্প কোনটি বলেন তো? বাউন্ডলের আত্মকাহিনী। আর প্রথম প্রকাশিত নাটক কি বলেন তো? ঝিলিমিলি। বলেন তো কি? প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ, একটা হচ্ছে গল্প আর একটা গল্প গ্রন্থ। গল্প হচ্ছে বাউন্ডল আত্মকাহিনী আর গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান। গল্প হচ্ছে বাউন্ডল আত্মকাহিনী আর গল্প গ্রন্থ হচ্ছে কি? ব্যথার দান। গল্প গ্রন্থ কি? ব্যথার দান। তাহলে গল্প হচ্ছে কি? বাউন্ডল আত্মকাহিনী আর গল্প গ্রন্থ কি? ব্যথার দান। প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে দুর্গ মহিলার ঘোমটা গলা। তুর্ক মহিলার ঘোমটা গলা। আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। ঠিক আছে? তাহলে প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? তুর্ক মহিলার ঘোমটা গলা। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী। গ্রন্থ কোনটি? যুগবাণী। তাহলে আমরা এখানে কি কি পেলাম বলেন তো? প্রথম প্রকাশিত গল্প বাউন্ডলে আত্মকাহিনী। আর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান। কি বলেন তো? গল্প গ্রন্থ হচ্ছে কি? ব্যথার দান। প্রথম প্রকাশিত প্রবন্ধ, প্রবন্ধ কোনটা বলেন তো? তুর্ক মহিলার ঘুমটা খোলা। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কি বলেন তো? যুগবাণী। বলেন তো কি? যুগবাণী। প্রথম প্রকাশিত পত্রিকা কি? নবযুগ। কি বলেন তো? নবযুগ। তাহলে আমরা প্রথম প্রকাশিত কি পেলাম? নজরুলের। তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটা বলেন তো? মুক্তি। কি বলেন তো? মুক্তি। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা বলেন তো? বাঁধনহারা। বলেন তো কি? বাঁধনহারা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বলেন তো? অগ্নিবীণা। বলেন তো কি? অগ্নিবীণা। প্রথম প্রকাশিত গল্প, গল্প হচ্ছে কি? বাউন্ডলের আত্মকাহিনী। আর গল্প গ্রন্থ কোনটি বলেন তো? ব্যথার দান। গল্প গ্রন্থ কোনটি? ব্যথার দান। প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি বলেন তো? তুর্ক মহিলার ঘুমটা খোলা। ঠিক আছে? আর প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী। আর প্রথম পত্রিকা কি বলেন তো? নবযুগ। নবযুগ। এখান থেকে এ পর্যন্ত আমরা পারবো। দেখেন, উৎসর্গ সঞ্চিতা কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরকে। বলছিলাম না, এই যে ফজলুদ্দৌলা মুতার হোসেন চৌধুরীর বোন, নাম হচ্ছে ফজলুদ্দৌলা, তাকে সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে চাইছিল কে বলেন তো? কাজী নজরুল ইসলাম। কিন্তু সে নেয় নাই, সে রিজেক্ট করে দিয়েছে, সেজন্য সে এটা কাকে উৎসর্গ করছে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে? রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে হচ্ছে আপনার উৎসর্গ করে? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। বিশের বাসী কাব্যগ্রন্থটি মুসাম্মদ মাসুদ আকা। বিশের বাসী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে? মুসাম্মদ মাসুদ আকা। চিত্তনামা কাব্যগ্রন্থটি চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী। চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী। সর্বহারা বিরজা সুন্দরী দেবী। সর্বহারা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে বলেন তো? বিরজা সুন্দরী দেবী। ছায়ানট কাব্যগ্রন্থ মুজফফর আহমদ ও কুতুবুদ্দিন আহমদ। ছায়ানট মুজফফর আহমদ ও কুতুবুদ্দিন আহমদ। বুলবুল গীত সংকলন সঙ্গীত শিল্পী দিলীপ কুমার রায়। বুলবুল কাকে উৎসর্গ করছে? সঙ্গীত শিল্পী দিলীপ কুমার রায়। সন্ধ্যা গীত সংকলন মাদারীপুরের শান্তি সেনাদের। সন্ধ্যা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করছে বলেন তো? মাদারীপুরের শান্তি সেনাদের। সিন্ধু হিন্দুল কাব্যটি কাকে উৎসর্গ করছে? হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার মাহমুদ। হাবিবুল্লাহ বাহার ও কি শামসুন নাহার মাহমুদ। হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার মাহমুদ। ঠিক আছে? সিন্ধু হিন্দুর কাব্যটি কাকে উৎসর্গ করছে? হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার মাহমুদ। এই শামসুন নাহার মাহমুদকে সে পছন্দ করছিল, হাবিবুল্লাহ বাহারের বোন। আমি বলছিলাম না? শামসুন নাহার মাহমুদ। ভাঙার গান মেদিনীপুর বাসীদের। যাকে পছন্দ করে তাকে কাব্য উৎসর্গ করা যায়, এটা সহজ সিস্টেম। ঠিক আছে? ভাঙার গান মেদিনীপুর বাসীদের। ভাঙার গান কি? মেদিনীপুর বাসীদের। ঝিঙে ফুল বীর বাদল চক্রবাক অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে। বাঁধনহারা সাংবাদিক ও সাহিত্যিক নলিনীকান্ত সরকার। তাহলে বাঁধনহারা কাকে উৎসর্গ করছে? সাংবাদিক ও সাহিত্যিক নলিনীকান্ত সরকার। নলিনীকান্ত সরকার। তাহলে সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর।
তারপর হচ্ছে অগ্নিবীণা বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। অগ্নিবীণা বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। বিশেরবাসী মুসাম্মদ মাসুদা খাতুন। বিশেরবাসী কাকে বলেন তো? মুসাম্মদ মাসুদা খাতুন। চিত্তনামা কাকে? চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী। সর্বহারা কাকে বলেন তো? বিরজা সুন্দরী দেবী। ছায়ানট মুজাফর আহমদ ও কুতুবুদ্দিন আহমদ। বুলবুল সঙ্গীত শিল্পী দিলীপ কুমার রায়। সন্ধ্যা মাদারীপুরের শান্তি সেনাদের। সিন্ধু হিন্দুল কাব্য হাবিবুল্লাহ বাহার ও শামসুন্নাহার মাহমুদ। বাংলার গান মেদিনীপুরবাসীদের। ঝিঙে ফুল বীরবাদল চক্রবাক অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্র। বাদনহরা সাংবাদিক ও সাহিত্যিক নলিনীকান্ত সেন। নজরুলের সম্পাদিত পত্রিকা, ঠিক আছে, 3টা পত্রিকা ছিল, দৈনিক নবযুগ, ধূমকেতু, লাঙ্গল। তাহলে কয়টা পত্রিকা ছিল বলেন তো? 3টা। কি কি পত্রিকাগুলোর নাম বলেন তো? দৈনিক নবযুগ, ধূমকেতু, তারপর লাঙ্গল। দৈনিক নবযুগ, ধূমকেতু, তারপর কি বলেন তো? লাঙ্গল। দৈনিক নবযুগ 1920 সালে তিনি ছিলেন যুগ্ম সম্পাদক। তাহলে দৈনিক নবযুগের যুগ্ম সম্পাদক কত সালে ছিলেন বলেন তো? 1920 সালে। ধূমকেতু 1922। ধূমকেতু কত সালে? 1922। লাঙ্গল 1925। লাঙ্গল 1925। কাজী নজরুল ইসলাম রচিত কবিতা কাব্য নারী। নারী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী। নারী সাম্যবাদী কাব্যগ্রন্থ। জীবন বন্দনা সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী। জীবন বন্দনা সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। নারী আর কি বলেন তো? জীবন বন্দনা। দারিদ্র সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাহলে দারিদ্র কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দুল। বাতায়ন পাতে গুবাক তরুর শাড়ি চক্রবাক কাব্যের অন্তর্ভুক্ত। বাতায়ন পাতে গুবাক তরুর শাড়ি কি বলতো? চক্রবাক কাব্যের অন্তর্ভুক্ত। পূজারিণী দুলন চাপা কাব্যের অন্তর্ভুক্ত। পূজারিণী দুলন চাপা কাব্যের অন্তর্ভুক্ত। সংকল্প অগ্রপথিক জিঞ্জিরা, ঠিক আছে, সংকল্প কি বলেন তো? অগ্রপথিক জিঞ্জির। মানুষ সাম্যবাদী। মানুষ কি বলেন তো? সাম্য। তাহলে সংকল্প হচ্ছে জিঞ্জির কাব্যগ্রন্থ না। পূজারিণী হচ্ছে দুলন চাপা। মানুষ সাম্যবাদী। মানুষ তো অনেকবার আসে পড়ে। সিন্ধু সিন্ধু হিন্দুল থেকে। সব্যসাচী ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত। সব্যসাচী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ফণিমনসা। গাহি তাহাদেরই গান সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। আর এই চল 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 সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা বাংলাদেশ হচ্ছে রণসঙ্গীত। তাহলে বাংলাদেশের রণসঙ্গীত কি? চল চল চল। এবং এটা কে লিখছে? কাজী নজরুল ইসলাম। কুলি মজুর সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর সাম্যবাদী। আনন্দময়ীর আগমনে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আনন্দময়ীর আগমনে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আজ সৃষ্টি সুকার উল্লাসে দোলন চাপা। কান্ডারি হুঁশিয়ার সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। সর্বহারা কাব্যগ্রন্থ। পুরস্কার দেখেন, 1945 সালে জগত্তারিণী স্বর্ণপদক পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে কত সালে তিনি জগত্তারিণী স্বর্ণপদক পান? 1945 সালে। কোন বিশ্ববিদ্যালয় থেকে বলুন তো? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1960 সালে পদ্মভূষণ পান ভারত সরকার। ভারত সরকারে পদ্মভূষণ দেয়, ঠিক আছে। কত সালে? 1960। 1969 সালে ডিলিট পান প্রথমে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে কাজী নজরুল ইসলাম কত সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পান? 1969 সালে। 1974 সালে ডিলিট পান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে ডিলিট পান বলতো? 1974 সালে। 1976 সালে একুশে পদক পান বাংলাদেশ সরকার। 1976 সালে কি একুশে পদক পান প্রত্যেকে বলেন তো? বাংলাদেশ সরকার। নজরুলের বিখ্যাত উক্তি, মাঝে মাঝে আমাদের এই কোশ্চেন গুলো আসে পরীক্ষায় উক্তি হিসেবে। বউ কথা কও, বউ কথা কও, কথা কও অভিমানিনী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জামিনী। নজরুল গীতি প্রত্যেকে নাম আছে। নজরুল গীতি রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। নজরুল গীতি যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রী তুর যে গর্জেছে খেয়াপার। খেয়াপারের তরুণী। খেয়াপারের তরুণী থেকে সবচেয়ে বেশি কি মানে কান্ডারি হুঁশিয়ারি, আর খেয়াপারের তরুণী থেকে সবচেয়ে বেশি লাইন আসছে। আর বিদ্রোহী থেকে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কারো, আমি নিজেরা ছাড়া কাউকে পুনিশ করি না। আমি বেদুইন। মানে বেদুইন হচ্ছে আরবদের একটা যাযাবর জাতি, যারা হচ্ছে খুব কষ্ট করে দিন যাপন করে, ঠিক আছে। এবং চেঙ্গিস হচ্ছে মঙ্গল যোদ্ধা। এই মঙ্গল যুদ্ধকে চেঙ্গিস বলা হয়। ফাঁসির মঞ্চে গিয়ে গেল, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসে অলক্ষ্যে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান। কান্ডারি হুঁশিয়ার। ভায়া লাভ দেয় 3 হাত, হেসে গান গায় দিন রাত। ছড়া একটা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক আছে, নারী কবিতা থেকে। কান্ডারি তরির পাকা মাঝি মাল্লা, তারি মুখে সারি গান লা সারি কাল্লা। খেয়াপারে তৈরি। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে আমার কৈফিয়ত। মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এক হাতে হচ্ছে ভালোবাসা, আর এক হাতে হচ্ছে প্রতিবাদ। এক হাতে প্রেম, আর এক হাতে দ্রোহ। এটা হচ্ছে বাঁকা বাঁশের বাঁশুরি, আর কি বলতো? রণতুর্য। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ,
মৃত্যুর মহানিশা রুদ্র অলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে, কাপে তরণীর পাপে যত নিঃশে, খেয়া পারে তরুণী, তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, জীবন বন্দনা। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কোথায় না এসে বলেন তো ভাঙার গান। এই যে দেখেন না, এই গানগুলো গায়ে গায়ে হচ্ছে আপনার আন্দোলন সংগ্রাম করা যায়, ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। কোথেকে বলেন তো ভাঙার গান। সাম্যের গান গায় আমার চোখকে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, নারী কাব্য কবিতা থেকে। আমি চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমার ওগো হাকিম। গজল, গজলও লিখছে অনেক সুন্দর সুন্দর গজল। আমি চির দুর্দম দুর্বিনত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর বিদ্রোহী কবিতা থেকে। আমি চির দুর্দম দুর্বিনত নৃশংস। নৃশংস মানে কি? যেই হিংস্র মাংসাশী জন্তু, ঠিক আছে? তার মানে হিংস্র মাংসাশী জন্তু কি বলা হয় বলেন তো? নৃশংস। ওই টাইপের যখন হচ্ছে একদম সর্বোচ্চ খারাপ লেভেলটা বোঝাচ্ছে আর কি, এটাকে বলে নৃশংস। দুর্বিনীত আমি করার করছি বিনীত নই, ঠিক আছে? চির দুর্দম আমি থামিয়ে যাওয়ার নাই, আমি কি দুর্বার গতিতে এগিয়ে যাব। মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ কি বলেন তো? দেবতা শিবকে বোঝাচ্ছে নটরাজ। এবং এটা হচ্ছে যখন কেয়ামত হবে তখন একটা মহাপ্রলয় হবে, ঠিক আছে? তখন হচ্ছে নৃত্য করবে, ওই নৃত্যকে বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ কি পৃথিবীর। আমি অভিশাপ পৃথিবীর। কোন পৃথিবীর অভিশাপ আমি? যে পৃথিবীতে কি অত্যাচারীরা অত্যাচার করিয়ে যাবে ওই পৃথিবীর অভিশাপ আমি। পৃথিবী যেন সমান তালে চলে, ঠিক আছে? দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, কুলি মজুর করতে কিনা হয়েছে কুলি মজুর। রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াতে ছড়াতে তাহার অন্ত। যৌবনের গান। কোন কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আজি রক্ত নিশি ভোরে একে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে নজরুল গীতি। আমি ভরা তড়ি করি ভরা ডুবি, আমি টর্পিডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ভরা তড়ি, ভরা তড়ি আমি ডুবাই ফেলতে পারি। আমি টর্পিডো, টর্পিডো হচ্ছে নিক্ষেপ, পানির নিচ থেকে নিক্ষেপ যোগ্য অস্ত্রকে বলা হয় টর্পেডো। তাহলে টর্পেডোকে বলেন তো? পানির নিচ থেকে হচ্ছে নিক্ষেপ যোগ্য অস্ত্র। ভীম, ভীম মানে ভয়ানক। ভাসমান মাইন, মাইন মানে যেটা পুঁতে রাখে, ঠিক আছে? দেখেন না ইরান কিছুদিন আগে সমুদ্রের মধ্যে কি মাইন পুঁতে রাখছে, ওই রকম এটা হচ্ছে মাইন। এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায় স্বদেশী গান। ৮০টা বছর কেটে গেল আমি ডাকি না তোমায় বহু মানুষ। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড় মানুষ। নীলসি আসমান লালে লালে দুনিয়া মহরম। কোনটা বলেন তো? এই ছিল আমাদের টোটাল বিস্তারিত কি বলেন তো আলোচনা, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝছি? এর একটা ভিতরে কোশ্চেন কেউ ছিল কোশ্চেন করেন, বলেন। স্যার, বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? বিদ্রোহী তো হচ্ছে আপনার অক্ষর বৃত্ত মেবি অক্ষর বৃত্ত। মুক্তক মাত্রাবৃত্ত ছন্দ, সরি অক্ষরবৃত্ত না, মুক্তক মাত্রাবৃত্ত ছন্দ, ঠিক মাত্রাবৃত্ত। আছে স্যার, থ্যাংক ইউ। মাত্রাবৃত্ত, মুক্ত। ও মুক্তক ছন্দের প্রবর্তক তো কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? এর জন্য মুক্তক মাত্রাবৃত্ত। সাহিত্যের সাজেশন। প্রাচীন যুগ তো আমরা ভালো করে পড়ছি, তাই না? মধ্যযুগ তো আমরা ভালো করে পড়ছি। আজকে তো আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল ভালো করে পড়ছি। এই দুইটা ভালো করে পড়ে বিগত সালের প্রশ্নগুলো কি করতে হবে, সলভ করতে হবে, ওকে? উপাধি ও ছদ্মনাম, উপাধি ও ছদ্মনাম, উপাধি ও ছদ্মনাম, ঠিক আছে? ৫ নম্বর হচ্ছে পত্র পত্রিকা, পত্র পত্রিকা ধরো মুখস্থের বিষয়, হ্যাঁ। ৬ নম্বর হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, ভাষা আন্দোলন
ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। তারপর লিখেন পিএসসি এর 11 জন লেখক। বিশেষ বিগত বছরের সাহিত্যের। এই হচ্ছে আমাদের সাহিত্যের সিলেবাস। জাস্ট এটা আমাদের ফলো করতে হবে, ওকে? এটা যদি আমরা ভালো করে ফলো করি তাহলে আমরা সাহিত্যের যে 8 মার্কস আসবে, 7 অথবা 8 এভারেজ, তো আমরা এখান থেকে 5 অথবা 6 পেয়ে যাবো, 5 অথবা 6 পেয়ে যাবো, 7ও পেয়ে যেতে পারে। প্রাচীন যুগ মধ্যযুগ এই দুটো থেকে আমাদের মিনিমাম একটা একটা দুইটা প্রশ্ন আসবে। রবীন্দ্রনাথ নজরুল দুইটা না হলে একটা কিন্তু মাস্ট বি আমাদের আসবে। উপাধি ও ছদ্মনাম পত্র পত্রিকা এই দুইটা থেকে মাঝে মাঝে মিলে কি আপনার একটা প্রশ্ন আসবে, ওকে? ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয় গ্রন্থ, এখান থেকে আমরা মাঝে মাঝে একটা প্রশ্ন দেখি। পিএসসি এর 11 জন লেখক, গুগলে সার্চ দিলে পাবেন, এখান থেকে একটা প্রশ্ন আসবে। 1 2 3 4 5 6, দেখছেন 6টা কোশ্চেন কমন হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি আমরা শেষ করি তাহলে আমরা সাহিত্যের একটা ভালো একটা কি করব বলেন তো, প্রিপারেশন আমাদের হয়ে যাবে। এখন আমরা যদি বিস্তারিত পড়তে যাই তাহলে আমাদের তো বিসিএস এর প্রিপারেশন নিয়ে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বিস্তারিত পড়ার তো অনেকে আমাদের সময় নাই, আমাদের অনেক পড়া। তো অনেক পড়া পড়তে গিয়ে আমরা ডিপ পড়তে পারবো না, এই জন্য আপনাদের একটু হালকা করে পড়তে হবে। এই জন্যই আমি আপনাদের কি করলাম, সাজেশনটা দিলাম। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এসর বাংলা কোশ্চেন তো বাংলা ভার্সনে, স্যার ওই যে পিডিএফ রবীন্দ্রনাথ নজরুলের পিডিএফ টা গ্রুপে দিয়ে দাও। দিব দিব নে এখনই দিয়ে দাও, হুম। লেট করো না, লেট করো। লিখে দিচ্ছে আপুরা, হুম ভাইয়ারা? জি আচ্ছা, স্যার, লেখা শেষ। এখন হচ্ছে চল আমরা কিছু লেখক দিচ্ছি যে লেখকগুলো থেকে আমাদের প্রশ্ন একটু বেশি আসে আর কি, হ্যাঁ? কিংবা এখন এট দিস মোমেন্টে আসার পসিবিলিটি বেশি, বুঝতে পারছেন? লেখক বৃন্দ, 1 নম্বর লিখে হচ্ছে আপনার ফরুক আহমেদ। বলেন তো ফরুক আহমেদের নামটা কি? আহমদ, আহমেদ, আহমদ, বলেন বলেন বলেন। ফরুক আহমদের নামটা বলেন তো, ফরুক আহমেদ, আহমদ নাকি আহমাদ? স্যার আহমাদ হবে। মত হবে? আহমদ। পরে হ ময় আকার দ আহমদ। না স্যার আহমাদ আহমদ না তো, আহমদ। এই যে জানতাম ভুল করবেন। ফরুক আহমদ, রে নামে পারলেন না, লোক লোকান্ত আল মাহমুদ। ফরুক আহমদ নিয়ে কিন্তু আসলেই লাস্ট অনেকগুলো প্রশ্নে আসছে, ঠিক আছে? এবং এটা আমি সাজেশন দিচ্ছি, যখন থেকে রাজনীতির মূল ঘুরে গেল তখন থেকে ফরুক থেকে কোশ্চেন আসাও শুরু হলো, বুঝছেন? আল মাহমুদ থেকেও আসতেছে, মানে এটা কেমন জানি হয় আর কি। যাই হোক, লিখে রাখেন। পল্লী কবি জসীমউদ্দিন। সৈয়দ শামসুল হক কিন্তু আওয়ামী লীগের একজন কবি ছিল, হ্যাঁ? লাস্টে যখন মারা যায় শেখ হাসিনা গেছিল হচ্ছে দেখতে পিজি হসপিটালে, তখন শেখ হাসিনা একটা কবিতা লিখছিল, সেই পাম, বুঝতে পারছেন? মানে তখন ভাইরাল হয়েছিল, দেখছিলাম। তো কবিতাটা জোশ ছিল। তো এই ক্ষেত্রে সৈয়দ শামসুল হক নিয়ে কোশ্চেন আসার পসিবিলিটি নাই, বুঝছেন? তো এই জন্য শামসুর রহমান লেখা। নাগরিক কবি কে বলেন তো? নাগরিক কবি কে?
আনসার দেন। জীবনানন্দ দাশ। বলেন জীবনানন্দ দাশকে চিত্ররূপময় বলে কে আখ্যায়িত করছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে আপনার বুদ্ধদেব বসু কি বলে আখ্যায়িত করছে? নির্জনতম কবি। গ্রেট। স্যার শামসুর রহমান না রহমান? রাহমান। এই যে রিটেন কিন্তু অ্যাড করছে ভাই, রিটেনে যদিও ব্যাকরণ আসবে, বানান ওয়ার্ড কোনো কিছু ভুল করলে কিন্তু কাইটা দিবে ভাই, ঠিক আছে? এই বানান কিন্তু 5 মার্কস অলরেডি চলে আসবে। এই আপনার রিটেন অ্যাড করার পর এখন তো রিটেনে আপনার ব্যাকরণ আগে কোন রকম পড়লেই হইতো, এখন তো আপনার ডিপলি পড়তে হবে। বানান আসবে, বানানের রুলস আসবে, সমাস আসবে, তো বানান ভুল করলে বিপদ। অপপ্রয়োগত বানানের উপর ডিপেন্ড করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আখতারুজ্জামান ইলিয়াস। মনির চৌধুরী। রোকেয়া শওকত। সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্ম কোথায় বলেন তো? লাহোর। বলেন সুফিয়া কামালের জন্ম কোথায়? না, এই 14টা দিলাম, আশা করি এখান থেকে কমন করে যাবে। সুফিয়া কামালের জন্ম বরিশাল, পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। লেখা হয়েছে। তাহলে হচ্ছে আপনার ফরুক আহমদ, আল মাহমুদ, জসিম উদ্দিন, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, আলাওল, মাইকেল মধুসূদন দত্ত, আরো অনেকেই আছে, আমরা লিখতে পারি নাই। এগুলো হচ্ছে সাজেশন। এই 14টা ভালো করে পড়বেন, পরে যদি সময় সুযোগ থাকে বাকিগুলো পড়বেন, আর নয় পড়ার দরকার নেই, ঠিক আছে? যদি এর আগে থেকে কেউ প্রিপারেশন নেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে একটু বেশি করে পড়বেন। বেশি করে পড়লে তো আপনার লাভ, কোনোদিন তো ক্ষতি তো আর হবে না, তাই না? আর শর্ট, আমাদের সামনে পরীক্ষা, এই জন্য শর্ট করে আমি দিলাম। এই জিনিসটা বেশি গুরুত্ব দেওয়া যায়, বিশেষ করে ফরুক আহমেদ আর আল মাহমুদ, এই দুইটা থেকে আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এই ছিল ওভারঅল কি আমাদের আজকের ক্লাস এবং আজকের সাজেশন, আজকের আলোচনা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এনি কোয়েশ্চেন? আপনাদের রিটেন দেখাইতে হবে আজকে, নাকি পিডি পাস করার পর রিটেন দেখাবো? বলেন কোনটা করবো? স্যার প্রিলি আগে পাস করি তারপরে রিটেন।
আচ্ছা ঠিক আছে, রিটেন হচ্ছে জাস্ট খালি বাংলা নতুন করে অ্যাড হয়েছে 10 নম্বর আর কি, হ্যাঁ, কিন্তু সহজ। এখন এসওর জন্য আপনার পড়ার স্টাইলটা কি, পড়ার স্টাইলটা আবারও বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? যদি আপনার চাকরি কনফার্ম করতে চান, প্রতিযোগিতা দিনের দিন বাড়তেছে ভাই, ঠিক আছে? তো এই জায়গায় আপনার একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, যেহেতু কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ আসছে, আমি আমার বাংলা নিয়ে যদি বলি, বাংলা হচ্ছে আপনি আমার নোটটা ভালো করে পড়বেন, পরে 9-10 এর নতুন যে ব্যাকরণ বইটা আছে, এটা মাস্ট বি পড়তে হবে। আবারও বলতেছি, গুরুত্ব সহকারে বলতেছি, লাইন বাই লাইন পড়বেন, পাশাপাশি এক্সারসাইজ অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করবেন। সলভ শেষ করে আপনারা পুরাতন যে ব্যাকরণ বইটা আছে ওই টপিকটা পড়বেন। পড়ে যে কোনো বই থেকে আপনি প্র্যাকটিস, মানে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আশা করি আপনার বাংলায় 20 মার্কসের মধ্যে আপনি 16-17 প্লাস পাবেন। 17 অথবা 18 যদি আপনি পান, এনাফ মার্কস। আর বাকিগুলো তো অল্প অল্প করে পারলেও আপনার দেখা যায় 45, 48, 50, 52, 53-তে আপনার কি কাটমার্ক থাকবে ব্যাংকের পরীক্ষায়, ঠিক আছে? 53, 52, 51, 50 পাইলে আপনার কিন্তু প্রিলি হয়ে যাচ্ছে। এজন্য এত টেনশন করার কিন্তু কোনো প্রয়োজন নাই। এর মধ্যে আপনি যদি 18 এখানে পেয়ে যান, ইংরেজিতে যদি আপনি 13-14 পান, ম্যাথে যদি 10-12 পান, ঠিক আছে? আর নতুন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেনশন করেন না, শুভ্র ভাইরা ক্লাস নিচ্ছে রেগুলার, ওই ক্লাসগুলো করলে আশা করি ওখান থেকে ভালো কমন পাবো আমরা, ঠিক আছে? আর জিকে জাস্ট তুলে দিছে, আইসিডি তো আছেই, এই তো। আর নতুন করে যে ফাইন্যান্সের যে এটা দিল পরিভাষা, ওইটা জাস্ট আপনার মনে হয় জিকের একটা পার্ট ছিল, ওই পার্টটা ভালো করে পড়লে আশা করি কমন পাবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে টেনশন না করে পড়তে থাকেন। আর বাংলা যদি ভালো করতে চান, আবারও বলতেছি, বাংলা যদি ভালো করতে চান, ফুল মার্কস তুলতে চান, মাস্ট বি নতুন ব্যাকরণ বইটা পড়ে যাবেন, নতুন ব্যাকরণ বইটা কি পড়ে যাবেন, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার পিডিএফ একটু দ্রুত দিয়ে দিয়েন। এখনই দিয়ে দিচ্ছি। ও এখনো দেয় নাই, মাত্র আমি বলে দিলাম, আমি দিয়ে এখনই দিয়ে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? স্যার ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভাইয়াকে প্রয়োজন হয় তাহলে নক দেন, হ্যাঁ? কিংবা আমার পেজটা আপনাদের কাছে আছেই, যদি কারো মানে প্রয়োজন লাগে তাহলে জানায়েন, হেল্প করবো যে কোনো ধরনের প্রবলেম, ওকে? আর মন দিয়ে পড়তে থাকেন, পরীক্ষা ভালো করার জন্য পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে? সবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো। অবশ্যই এবার মিষ্টি খাবো, এসো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
ক্লাস কি শেষ? তাহলে পিডিএফ দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা। হ্যাঁ, কেটে দিলাম স্যার।